হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আমাদের এইচএসসি এফটির ধারাবাহিকতায় আমরা আছে তোমাদের ইউনিট 4 লেসন 3 নেলসন ম্যান্ডেলার যে স্পিচটা আমি একটু তোমাদেরকে বারবার বলে থাকি যে ধরো যে মেইন যে তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটা এটা তোমার হচ্ছে শুরু হয় তোমাদের ব্যাকগ্রাউন্ড নলেজ থেকে। তুমি যখন একটা লেসন পড়বা, তুমি যখন একটা ইউনিট পড়বা, তোমার আসলে কী দরকার বলো তো? তোমার কোন বিষয়টা তোমাকে অ্যানসার করা দরকার যে আমি যে একটা লেসন পড়তেছি বা আমি যে একটা ইউনিট পড়তেছি এটার আসলে বিহাইন্ড দ্য সিনে কী রয়েছে, বা আমাদের পাঠ্য বইতে এটা অন্তর্ভুক্ত করার পিছনের রহস্যটা কি। ঠিক আছে, তো আমাকে একটু জানিয়ে দাও যে সব কিছু ঠিক আছে কিনা, সব কিছু ঠিকমতো ক্লিয়ার কাট দেখা যাচ্ছে কিনা, আমার নয়েজটা ঠিকমতো যাচ্ছে কিনা, তারপর আমরা আমাদের ক্লাসটা আজকে শুরু করতে পারি। ঠিক আছে, একটু অ্যানসার করে দাও সব কিছু ঠিকমতো যাচ্ছে কিনা, সব কিছু ক্লিয়ার কিনা, তাহলে আমরা আমাদের ক্লাসটা শুরু করতে পারি। ওকে, আই থিঙ্ক সব কিছু ক্লিয়ার আছে। সো আমরা আমাদের ক্লাসটা আজকে শুরু করতে পারি। হ্যাঁ, তো নেলসন ম্যান্ডেলা তোমাদের হচ্ছে জুলাই আপরাইজিংয়ের ইউনিট 4-এর মধ্যে জুলাই আপরাইজিংয়ের পরে সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে থিমেটিক্যাল এবং সবচেয়ে হিস্টোরিক্যাল এবং সবচেয়ে ইম্পর্টেন্ট টেক্সট তোমাদের হচ্ছে নেলসন ম্যান্ডেলার যে স্পিচটা। হ্যাঁ, এখন আমি তোমাদেরকে প্রত্যেকটা হিস্টোরিক্যাল লেসনের আগে তোমাদেরকে বলে থাকি যে তোমরা যখন কোনো একটা লেসন পড়বা তোমাদেরকে মাস্ট ব্যাকগ্রাউন্ড নলেজ জানতে হবে, যে ব্যাকগ্রাউন্ডে কী আছে অ্যাকচুয়ালি, যে আসলে ব্যাকগ্রাউন্ডে আসলে এটার পটভূমিটা আসলে কী, যে আমি যে নেলসন ম্যান্ডেলা শিখতেছি, হু ইজ নেলসন ম্যান্ডেলা, নেলসন ম্যান্ডেলা আসলে কে, তিনি কেন সংগ্রাম করছিলেন, তিনি কী কারণে সংগ্রাম করছিলেন, তার সংগ্রামের পিছনের কারণ কী ছিল, বা নেলসন ম্যান্ডেলার এই স্পিচ থেকে আমরা কী কী শিক্ষা নিতে পারি। ঠিক আছে, সো এই যে থিমেটিক যে বিষয়গুলো এগুলো তোমাদেরকে জানতে হবে, যে এগুলো জানার পরে তুমি দেখবে তোমার একটা লেসন জটগুলো অটোমেটিক খুলে যাচ্ছে, তোমার কোনো কনফিউশন থাকতেছে না, তোমার কোনো হচ্ছে বিভ্রান্তি কাজ করতেছে না। ঠিক আছে, সো আমরা আগে জানবো যে নেলসন ম্যান্ডেলা লোকটা আসলে কে এবং তিনি কী জন্য ফাইট করছিলেন, তিনি আসলে তার আসলে মোটিভটা কী ছিল, যে আসলে তিনি কী চাইছেন তার লাইফে। হ্যাঁ, এবং তিনি কী অ্যাচিভ করতে চাইছেন। ওকে, আসো আমরা একটু একটু একটা গ্লান্স দেখিনি আসলে নেলসন ম্যান্ডেলা সাহেবের উদ্দেশ্য কী ছিল এবং হু ইজ নেলসন ম্যান্ডেলা। দেখো, একটু শর্ট করে শিখে রাখো তোমরা, এটা খুব কাজে দিবে তোমাদেরকে, কারণ একটা লেসন পড়ার আগে এটার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানা খুব বেশি ইম্পর্টেন্ট। দেখো, তার নামটা কি বলো তো? নেলসন রোলি লাহা রোলি লাহলা রোলি রোলি লাহলা ম্যান্ডেলা। দেখো, তার পুরো নামটা কি বলো তো? নেলসন রোলি লাহলা ম্যান্ডেলা। এই নামটা মনে রাখবা, তার ফুল নাম হচ্ছে নেলসন রোলি লাহলা ম্যান্ডেলা। তার জন্ম তোমার হচ্ছে 1918 সাল। কবে বলো তো? 1980-তে। তার জন্ম সাল কবে? 1918। তিনি হচ্ছে তোমার জন্মগ্রহণ করছিল তোমার সাউথ আফ্রিকার ট্রান্সকেইতে। কই বলো তো? তার জন্মস্থান কোথায়? সাউথ আফ্রিকার ট্রান্সকেইতে। এগুলো অবশ্যই তোমরা নোটপ্যাড নিয়ে বসবা এবং হচ্ছে এগুলোকে অবশ্যই রাইট ডাউন করে ফেলবা, কারণ প্রত্যেকটা কি পয়েন্ট তোমাদের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে আমরা জানলাম কি তোমার হচ্ছে নেলসন ম্যান্ডেলার পুরো নাম কি? নেলসন রোলি লাহলা ম্যান্ডেলা, এবং তার জন্মসাল হচ্ছে 1918 এবং তার জন্মস্থান হচ্ছে সাউথ আফ্রিকার ট্রান্সকেইতে। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার। এবার আসো যে তিনি কে ছিলেন। দেখো, তিনি কে ছিলেন, এই লোকটার আসলে তিনি কি করতেন, তার আসলে মোটিভটা কি ছিল। লক্ষ্য করো, তিনি ছিলেন একাধারে একজন লয়ার। কি বলতো? তিনি ছিলেন একাধারে একজন লয়ার, তিনি ছিলেন একজন অ্যাক্টিভিস্ট। কি বলতো? অ্যাক্টিভিস্ট। তার মানে তিনি ছিলেন একজন হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট, তিনি হচ্ছে মানুষের অধিকার আদায় সোচ্চার ছিলেন সবসময়। ঠিক আছে, তারপরে দেখো তিনি ছিলেন একজন পলিটিশিয়ান। কি বলতো? পলিটিশিয়ান। তার মানে দেখো তিনি তিনটার ডেজিগনেশন তার নামের সাথে খুব ভালো মতো যায়। সেটা হচ্ছে অ্যান অ্যাক্টিভিস্ট, আ লয়ার, এবং দেখো পলিটিশিয়ান, একজন রাজনীতিবিদ, একজন ধরো যে আইনজীবী, একজন তোমার হচ্ছে হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট। ঠিক আছে, এই তিনটা জিনিস তার সাথে খুব বেশি যায়। এবার দেখো, তোমার সাউথ আফ্রিকার মধ্যে তৎকালীন সময়ে তোমার হচ্ছে অ্যাপার্টহেইড। কি বলতো? অ্যাপার্টহেইড বা বর্ণবাদ, যেটা তোমার তো বর্ণবাদ বুঝো, যে ধরো সাদা কালোর মধ্যে যে তফাৎটা, আমরা তোমার হচ্ছে মার্টিন লুথার কিং স্যারের টেক্সটে পড়ছিলাম যে সাদা মানুষরা কালো মানুষদেরকে দেখতে পারতো না, সাদা মানুষরা কালো মানুষরা একসাথে স্কুলে পড়াশোনা করতো না, তারা একসাথে বাসে চড়তো না, এবং সাদা মানুষরা মেইনলি কালো মানুষদেরকে মানুষই মনে করতো না। সো সেম স্ট্রাগল তোমার চলতেছিল সাউথ আফ্রিকার মধ্যে। ওখানের মধ্যেও তোমার হচ্ছে বর্ণবাদটা খুব বেশি প্রকট ছিল। ঠিক আছে, খুব বেশি প্রকট ছিল। আচ্ছা দেখো তো, এই যে অ্যাপার্টহেইড যে, দেখো এটাকে তোমরা উচ্চারণ করবো হচ্ছে অ্যাপার্টহেইড মানে বর্ণবাদ। কি বলতো? বর্ণবাদ। এই যে বর্ণবাদের যে লড়াইটা, এই বর্ণবাদের লড়াইতে বর্ণবাদ বিষয়টাকে বিলুপ্ত করার জন্য তোমার হচ্ছে সাউথ আফ্রিকার মধ্যে যেই একজন যারা যুদ্ধ করছিলেন বা যারা লড়াই করছিলেন তাদের শীর্ষ নেতা ছিলেন
আমাদের এই নেলসন ম্যান্ডেলা, ঠিক আছে। সো আমাদের নেলসন ম্যান্ডেলা তোমার হচ্ছে তার সারা জীবনকে আসলে ব্যয় করছিলেন কেন বলো তো, দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গ মানুষদের অধিকার আদায়ের জন্য। এবং দেখো তোমরা এই টেক্সটের মধ্যে একটা জিনিসকে বারবার পাবা, সেটা হচ্ছে ANC। কি বলো তো, ANC। এখন তোমাদের মনে কোশ্চেন আসতে পারে ভাইয়া যে হোয়াট ইজ ANC, ANCর ফুল ফর্মটা আসলে কি। তোমরা মাথায় রাখবো হচ্ছে ANC হচ্ছে তোমার দক্ষিণ আফ্রিকার একটা সংস্থার নাম, একটা দলের নাম বলতে পারো, বা একটা ধরো সংগঠনের নাম। এ দিয়ে তোমার হচ্ছে আফ্রিকান, কি বলতো, এ দিয়ে কি বলতো আফ্রিকান, এটাকে তোমরা মাস্ট নোট ডাউন করবা। এ দিয়ে হচ্ছে আফ্রিকান, এন দিয়ে হচ্ছে ন্যাশনাল, এন দিয়ে কি বলতো ন্যাশনাল, আর সি দিয়ে হচ্ছে কংগ্রেস, সি দিয়ে কি বলতো কংগ্রেস। তাহলে দেখো আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস, এই আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের মধ্যে যে কয়জন শীর্ষ নেতা ছিলেন, যে কয়জন শীর্ষ লিডার ছিলেন, তার মধ্যে একজন ছিলেন নেলসন রলিহ্লাহলা ম্যান্ডেলা। বুঝছো, তার মানে আমরা বুঝে ফেললাম যে আসলে নেলসন ম্যান্ডেলা কে। তিনি তোমার হচ্ছে জন্মগ্রহণ করছিলেন 1918 সালে সাউথ আফ্রিকার ট্রান্সকেইতে, এবং তিনি ছিলেন একজন লয়ার, তিনি ছিলেন একজন হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট, তিনি ছিলেন একজন পলিটিশিয়ান, ঠিক আছে। তিনি কাজ করতে হচ্ছে তোমার অ্যাপার্টহেইডের যে বিষয়টা ছিল, বর্ণবাদকে বিলুপ্ত করার জন্য তিনি সাউথ আফ্রিকার মধ্যে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, এবং তার পুরো জীবনটা তিনি এই ক্ষেত্রে ব্যয় করছেন। এবং ANC অর্থাৎ আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের যে শীর্ষ কয়জন লিডার ছিল, তাদের মধ্যে নেলসন ম্যান্ডেলা ছিলেন অন্যতম, ঠিক আছে। এতটুকু মতো তোমরা জেনে রাখো, তার হচ্ছে ব্যাকগ্রাউন্ড নলেজ হিসাবে। এবার আসো যে তার লাইফের ক্রনিকলটা আসলে কি, মানে তার লাইফটা তিনি আসলে কীভাবে সার্ভাইভ করেছেন বা কীভাবে আসলে তিনি স্ট্রাগল করছেন। দেখো 1962-তে, কবে বলো তো, 1962-তে তাকে হচ্ছে তোমার কারাগারে নিক্ষেপ করা হয়। কেন বলো তো, কারণ তিনি তোমার চাইছে কি, যে ধরো আফ্রিকার মানুষদের মধ্যে যেন কোনো ভেদাভেদ না থাকে, আফ্রিকার মানুষের যেন কাঁধে কাঁধ মিলিয়ে তোমার হচ্ছে বাস করতে পারে, আফ্রিকার মানুষ যেন তোমার হচ্ছে কোনো ডিসক্রিমিনেশন না রাখে একে অপরের মধ্যে। সো দ্যাটস ওয়াই তোমার হচ্ছে শ্বেতাঙ্গরা এটাকে পছন্দ করে নাই। শ্বেতাঙ্গরা চাইছে কি বলতো, যে শ্বেতাঙ্গরা সবসময় তোমার সুপিরিয়র থাকবে এবং কৃষ্ণাঙ্গরা সবসময় ইনফেরিয়র থাকবে, ঠিক আছে। সো এই জন্য তার উপরে ক্ষোভের কারণ থেকেই তোমার হচ্ছে শ্বেতাঙ্গরা বা শ্বেতাঙ্গ যেই সরকার ছিল তাকে বন্দি করে। আরেকটা কারণ ছিল, শ্বেতাঙ্গ সরকার মনে করতো যে যারা হচ্ছে বর্তমানে আন্দোলন করতেছে, এদের পিছনে বিদেশি কোনো শক্তির হাত আছে। এই ভুল ধারণা থেকে তারা হচ্ছে ANCকে বা আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের কোনো আইনকে তারা কোনো অনুরোধকে তারা গ্রাহ্য করে, তারা সবসময় এটাকে অগ্রাহ্য করে চলছিল। হ্যাঁ, দেখো তো 1962 সালে তোমার হচ্ছে নেলসন ম্যান্ডেলাকে কারাগারে নিক্ষেপ করা হয়। প্রায় 27 বছর তিনি কারাগারে তোমার কাটান। তার সবচেয়ে বিখ্যাত কারাগারের নাম ছিল তোমার রোবেন আইল্যান্ড। কি বলতো, রোবেন আইল্যান্ড। বুঝছো, এই দেখো এইগুলো একটু তোমরা নোট ডাউন করে রাখবে, এগুলো একটু জাস্ট মাথায় সেভ করে রাখবা। তার ফলে পরবর্তীতে যখন নেলসন ম্যান্ডেলা নিয়ে কোনো কথা তোমাকে কেউ জিজ্ঞেস করবে, বা যে কোনো স্থান থেকে তোমাকে যখন কোশ্চেন করা হবে নেলসন ম্যান্ডেলা থেকে, তুমি ইজিলি আনসার করে ফেলতে পারবা। তাহলে তাকে তোমার কারাগারে নিক্ষেপ করা 1962 সালে। তিনি প্রায় 27 বছর কারাদণ্ড পান। তিনি হচ্ছে তোমার রোবেন আইল্যান্ডের মধ্যে 27 বছর তোমার কি করে বলো তো, তিনি কারাভোগ বা ধরো যে জেলের যে সাজা, তিনি এটা তোমার লাভ করেন 1990 সালের দিকে তিনি তোমার হচ্ছে কারামুক্তি লাভ করেন, বা ধরো তিনি কারাগার থেকে তিনি মুক্তি পান। দেখো 1993 সালে, এগুলো একটু সালগুলো একটু তোমরা লিখে রাখো, 1993 সালে তিনি তোমার হচ্ছে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। কেন বলো তো, শান্তি এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। বুঝছো, তার মানে দেখো এই যে সালগুলো দেখো, এগুলো তোমাদেরকে একটু মনে রাখতে হবে, এগুলো খুবই ইম্পর্টেন্ট। কোনো একটা প্যাসেজকে তোমরা এখন থেকে ফিল করবা, জাস্ট পড়া মুখস্থর দিন শেষ, এখন থেকে তোমরা এগুলোকে ফিল করবা আর হচ্ছে ভিজুয়ালাইজ করবা। দেখছো, তাহলে তার তোমার হচ্ছে কারাগারে নিক্ষিপ্ত হয় 1962 সালে, কারাগার থেকে মুক্তি হয় 1990 সালে, এবং নোবেল পুরস্কার পায় 1993 সালে। এবং এখন দেখো যে 1994-এ একটা কথা মাথায় রাখো, যে 1994-এ সাউথ আফ্রিকার মধ্যে, দক্ষিণ আফ্রিকার ইতিহাসে প্রথম গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হয়। কবে বলো তো, 1994 সালে দক্ষিণ আফ্রিকার ইতিহাসে প্রথম গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হয়, এবং সেই ইলেকশনে দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন কে বলতো, নেলসন ম্যান্ডেলা। বুঝছো, তাহলে এই যে দেখো তার লাইফের যে ক্রনিকলটা, এই ক্রনিকলের মধ্যে দিয়ে তিনি আসলে কখনো হাল ছাড়েন নাই। তিনি সবসময় ট্রাই করছেন যে তার যে মোটিভ, এটাকে তিনি এস্টাবলিশ করেই ছাড়বেন, তিনি এটাকে কোনো পিছপা হবে না, ঠিক আছে। তো এই ক্ষেত্রে দেখো যে 1962-তে তার হচ্ছে তোমার কারাবাস, 1990-তে তার হচ্ছে ধরো কারাভোগ থেকে মুক্তি, 1993-তে সে ধরো তোমার হচ্ছে নোবেল পুরস্কার পায়, এবং 1994-এ সাউথ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হচ্ছে স্বীকৃতি পায় কে, বা নির্বাচিত হয় কে, ইলেক্ট হয় কে, নেলসন রলিহ্লাহলা ম্যান্ডেলা। ক্লিয়ার? এখন দেখো তোমরা আজকে যেটা পড়তেছো বা আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটাকে অনেকে বলে স্পিচ।
তোমরা শুনে অবাক হবা, এটা কিন্তু আসলে সচরাচর ওই যে মানুষের সামনে দাঁড়িয়ে যে স্পিচ দেয়, এটা কিন্তু স্পিচ না, এটা কিন্তু স্পিচ না। এটাকে তোমরা অবশ্যই রাইট ডাউন করে ফেলবা সবাই, একদম যারা এখন ক্লাসটা দেখতেছো এবং যারা পরে দেখবা সবাই এটাকে রাইট ডাউন করবা যে বিষয়টা কি, এটা কিন্তু মূলত কোনো স্পিচ না, এটাকে স্পিচ বলা হয়, এটা স্পিচ অফ নেলসন ম্যান্ডেলা তোমার নর্মালি বলা হয়ে থাকে, নর্মালি বলা হয় কি স্পিচ অফ নেলসন ম্যান্ডেলা, বাট এটা কিন্তু ওই যে জনসম্মুখে কোনো স্পিচ দেওয়া না। তাহলে এই বিষয়টা কি বলো তো, বিষয়টা হচ্ছে এটা ছিল তোমার আই স্টেটমেন্ট ফ্রম ডক। কি বলো তো, আই স্টেটমেন্ট ফ্রম ডক, এই অংশটা তোমরা মাস্ট মুখস্থ করবা, মাস্ট হচ্ছে তোমরা এটাকে রাইট ডাউন করে ফেলবা যে এটা কিন্তু কোনো সাধারণ স্পিচ ছিল না, এটা তোমার ছিল আই স্টেটমেন্ট ফ্রম ডক। ডক মানে তো বুঝো কাঠগড়া, তার মানে আসামিকে কাঠগড়ায় নেওয়ার পরে আসামি তার সপক্ষে কিছু বলার সে সুযোগটা পায়, সে সুযোগটা নেলসন ম্যান্ডেলাকেও দেওয়া হয়েছিল। তিনি 4 ঘন্টা সময় ব্যয় করছেন, কত বলতো, তিনি 4 ঘন্টা সময় ব্যয় করে তার আত্মপক্ষ সমর্থন করছেন। অর্থাৎ পাবলিক প্রসিকিউটর তাকে যেসব অপবাদ চাপাই দিছিল, তিনি ওগুলার এগেনস্টে তাকে নিয়ে তাকে ডিফেন্ড করার জন্য, তার জাতিকে ডিফেন্ড করার জন্য, তার আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসকে ডিফেন্ড করার জন্য যেসব বলছিলেন, সেটাই তোমার একসময় বিখ্যাত স্পিচ হয়ে যায়, যেটাকে আমরা আজকে শিখতেছি স্পিচ অফ নেলসন ম্যান্ডেলা নামে। তবে এটা তোমার মূলত ছিল তাকে যখন কারাগারে নেওয়া হয়, কারাগারের থেকে তাকে যখন মামলায় দিয়ে তাকে যখন তোমার হচ্ছে আদালতে পেশ করা হয়, তো আদালতে তোমার যখন যে যারা অভিযুক্ত থাকে ওদেরকে বলা হয় না যে আপনি এটা কেন করছেন বা আপনি আজকে এই পর্যায়ে কেন আসলেন, তো নেলসন ম্যান্ডেলা তার আত্মপক্ষ সমর্থনের জন্য যা যা বলছিল সেটাই হচ্ছে স্পিচ অফ নেলসন ম্যান্ডেলা। ঠিক আছে, তার মানে আমরা শিখলাম যে কি এইটা কোনো সাধারণ স্পিচ ছিল না, এইটা ছিল কি বলতো একটা অভিযুক্ত ব্যক্তির বা একটা সাজা পাওয়া ব্যক্তির, সে কাঠগড়ায় দাঁড়িয়ে তার আত্মপক্ষ সমর্থন করার জন্য যা বলছিল সেটা হচ্ছে তোমার স্পিচ অফ নেলসন ম্যান্ডেলা। কিন্তু এটা কোনো স্পিচ ছিল না, এটা তোমার ছিল যে একটা ধরো যে স্বীকারোক্তি বা ধরো যে সে এটা কেন করছে, হ্যাঁ কনফেশন, তুমি এটাকে কনফেশন বলতে পারো কাইন্ড অফ। আচ্ছা, তো এই স্পিচটা, এই তার যে কাঠগড়ায় দাঁড়িয়ে সে 4 ঘন্টা ধরে একটা স্পিচ দিছিল বা তার আত্মপক্ষ সমর্থন করছিল, সেটাকে আমরা স্পিচ অফ নেলসন ম্যান্ডেলা হিসেবে শিখতেছি। বাট আমাদের আমরা যেটা আজকে পড়বো এটা একটু লং, বাট নেলসন ম্যান্ডেলার অ্যাকচুয়াল স্পিচটা কিন্তু ছিল আরও অনেক বড়। তুমি চিন্তা করো 4 ঘন্টা তিনি এই ক্ষেত্রে ব্যয় করছিলেন, তার মানে আমরা যেটা পড়বো এটা সংক্ষিপ্ত, এটা অ্যাভারেজড, বাট আমরা ট্রাই করবো যেন আমরা খুব দ্রুত শেষ করতে পারি। বাট আমি তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি যে তুমি যখন একটা লম্বা টেক্সট পড়বা, তোমার যদি ব্যাকগ্রাউন্ড নলেজ ভালো থাকে না, ট্রাস্ট মি, তুমি অল্প একদম ধরো একটা লাইনকে আমার আর বারবার ব্যাখ্যা করতে হবে না তোমার কাছে, তুমি লাইনটা দেখে বুঝতে পারো, বা আমি যখন লাইনটাকে একবার বলবো তুমি এই লাইনটাকে বুঝে ফেলবা। সো গেস হোয়াট, তুমি হচ্ছে যখন তোমার ব্যাকগ্রাউন্ড নলেজগুলো ভালো থাকবে, তুমি ইজিলি হচ্ছে এগুলোকে ধরো রিমাইন্ড করতে পারবা, তুমি এগুলোকে দেখে বুঝতে পারবা যে আসলে কী বলতেছে, আসলে এখানে আলোচনাটা অ্যাকচুয়ালি কী নিয়ে হচ্ছে। ঠিক আছে, সো এটা মাথায় রাখবা, এটা মাথায় রাখলে দেখবা যে কোনো কোথাও তুমিও আটকাবা না। আর নেলসন ম্যান্ডেলার টেক্সটটা অনেক বড়, এটাকে একটু টেকনিক্যালি মাথায় রাখতে হবে, জাস্ট একটু টেকনিক্যালি, যে তিনি কেন ফাইট করছিলেন, তিনি কেন ফাইট করছিলেন, তার মোটিভ কী ছিল, তিনি কী চাচ্ছিলেন লাইফে। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম, আমি একটু আবারও শর্ট করে সামারি করে ফেলে, তিনি 1918 তার জন্ম কোথায়, সাউথ আফ্রিকার ট্রান্সকেইতে। ক্লিয়ার, এতটুকু ক্লিয়ার। 1962-তে তিনি তোমার হচ্ছে কারাগারে নিক্ষেপ করা হয় তাকে, কেন, কারণ শ্বেতাঙ্গ সরকার ভাবছিল যে সে হয়তো বিদেশিদের হয়ে কাজ করতেছে। ক্লিয়ার। তারপরে 1990-তে 1990 সালে সে কারাগার থেকে মুক্তি লাভ করে, 27 বছর কারাগার তোমার হচ্ছে কারাদণ্ড ভোগ করার পরে, 27 বছর। গেস হোয়াট, 1993-তে সে তার এই লড়াই চালিয়ে যাওয়ার জন্য, গণতন্ত্র এবং শান্তিকে স্ট্যাবলিশ করার জন্য সে নোবেল পুরস্কার পায়। 1994-এ সাউথ আফ্রিকাতে প্রথমবারের মতো তোমার হচ্ছে যে ধরো একদম ন্যাশনাল ইলেকশন অনুষ্ঠিত হয় একদম ধরো সুষ্ঠুভাবে, সেই ইলেকশনে প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন নেলসন ম্যান্ডেলা। বুঝছো, তার মানে এটা ছিল তার একদম লাইফের ক্রনিকল। উনি মেবি তোমার 2013-এ মারা যান সাউথ আফ্রিকার জোহানেসবার্গে। আচ্ছা ঠিক আছে, তো এতটুকু জানলে তোমাদের জন্য এনাফ। আর একটা কথা মাথায় রাখবে যে এটা কিন্তু কোনো সাধারণ স্পিচ ছিল না, এটা ছিল আদালতে জজের সামনে পাবলিক প্রসিকিউটরদের সামনে, মানুষের সামনে তার নিজের একজন আসামি যখন তার আত্মপক্ষ সমর্থন করে, সেটা ছিল এই স্পিচটা। তাহলে এটা তোমার ছিল নট জাস্ট আ স্পিচ বাট আই স্টেটমেন্ট ফ্রম আর ডক। ঠিক আছে, তো এটা তোমরা মাথায় রাখবা। এতটুকু জানলে আই হোপ ক্লিয়ার, জাস্ট এতটুকু মাথায় রাখবা, যেন যদি কোনো কিছু মাঝখানে প্রয়োজন হয় আমি বলে ফেলবো আর তোমরা ক্লিয়ারলি এটাকে রাইট ডাউন করে ফেলবো। ঠিক আছে, আসো আমরা আর কাল ক্ষেপণ না করে আমাদের টেক্সটটা শুরু করি। দেখো, তো উনি যখন তোমার এটা বলা শুরু করছিল যে তার লাইফটা আসলে তোমার কীভাবে শুরু হয়েছিল বা তিনি আসলে কেন ফাইট করছিলেন, তো এই ক্ষেত্রে তাকে যেটা আসলে সবচেয়ে বেশি
অনুপ্রাণিত করছিল, বা অনেক সময় বলে না যে আসামিকে যে তুমি খুনটা কেন করছো, তুমি ওনাকে কেন ধরো গুলি করছো, বা তুমি ওনাকে কেন আহত করছো, এরকম অনেক সময় জিজ্ঞেস করা হয় না আদালতের মধ্যে। নেলসন ম্যান্ডেলাকে ঠিক সেম কোশ্চেন করা হচ্ছে যে আপনি কেন আপনার দেশের সাথে বিট্রে করতেছেন, বা আপনি কেন উস্কানের শিকার হচ্ছেন বাইরের মানুষদের দ্বারা, বা আপনি কেন হচ্ছে বাইরের লোকের হয়ে কাজ করতেছেন। তখন নেলসন ম্যান্ডেলা কী বলতেছিল বা কী বলছিল, আজকে আমরা এটাই পড়বো। আমি লাইনগুলোকে খুব বেশি কম রিপিট করব, তবে তোমাদের যদি কোনো লাইনের মধ্যে সমস্যা হয় তোমরা এটাকে কমেন্ট করে ফেলবো যে এই লাইনটাকে রিপিট করা দরকার, বা কোনো ওয়ার্ড থাকলে ওয়ার্ড কমেন্টে বলে ফেলবো যে এই ওয়ার্ডটার মানে কি, ঠিক আছে। আসো, স্পিচ অফ নেলসন ম্যান্ডেলা। দেখো, আই এম দ্য ফার্স্ট অ্যাকিউজড। দেখো এই যে বিষয়টা, মূলত এই যে হেডলাইনটা, এটাকে তোমার বলা হয় যে স্পিচের একদম হেডলাইন হিসাবে। আমরা যে স্পিচটা পড়তেছি, বা নেলসন ম্যান্ডেলা যে স্পিচটা দিয়েছিলেন কারাগারের মধ্যে, বা আদালতের মধ্যে জজের সামনে, পাবলিক প্রসিকিউটর এবং ডিফেন্সের সামনে নিজেকে ডিফেন্স করতে গিয়ে তিনি যেই স্পিচটা দিয়েছিলেন সেটা তোমার ছিল এই, তার নাম ছিল আই এম দ্য ফার্স্ট অ্যাকিউজড। আমি ছিলাম প্রথম ভুক্তভোগী, বা আমি ছিলাম প্রথম দোষী। লক্ষ্য করো, এই যে আই দিয়ে শুরু হয়েছে, আইটাকে বলো তো, এই আইটা তোমার হচ্ছে এই যে আমাদের নেলসন ম্যান্ডেলা, ঠিক আছে। এই আইটাকে বলো তো, আইটা হচ্ছে নেলসন ম্যান্ডেলা। দেখো, লক্ষ্য করো, আই হোল্ড আ ব্যাচেলার্স ডিগ্রি ইন আর্টস। দেখো, আমরা একদম সিম্পলি এটাকে পড়ে ফেলবো আজকে, ঠিক আছে। এই ক্লাসটি একটু লং হয়, বাট একটা ক্লাসের মধ্যে আমরা নেলসন ম্যান্ডেলার পুরো স্পিচটা শেষ করে ফেলবো, একদম শুরু থেকে শেষ পর্যন্ত, ঠিক আছে। আই হোল্ড আ ব্যাচেলার্স ডিগ্রি ইন আর্টস। দেখো, আই হোল্ড আমার রয়েছিল, বা আমি অর্জন করছিলাম ব্যাচেলর ডিগ্রি, একটা স্নাতক ডিগ্রি, বা একটা স্নাতক ধরো কি একটা স্নাতক সার্টিফিকেট ইন আর্টস। আমি কলা বিভাগে একটা স্নাতক ডিগ্রি অর্জন করছিলাম। অ্যান্ড প্র্যাকটিস, আচ্ছা এই মাঝখানে একটু বলা লাগে, আসলে অনেক কথা তোমাদেরকে বলা লাগে যে এখন তোমরা বলবো যে ভাইয়া উনি পড়ছিল আর্টসে, আবার এখানে বলছে তিনি হচ্ছেন আই অ্যান্ড প্র্যাকটিস অ্যাজ অ্যান অ্যাটর্নি ইন জোহানেসবার্গ। তিনি পড়ছেন আর্টসে, আবার তিনি আবার আইনজীবী, আইনও চর্চা করতেন, মানে তিনি উকিলও ছিলেন। এটা কেমনি কি, এটা তো মিলতেছে না সমীকরণটা, তাই না? তোমাদের এরকম কোশ্চেন আসছে না মাথার মধ্যে? এখানে একটু মাথা রাখবা যে তিনি হচ্ছে তোমার আর্টস নিয়ে পড়ার পরে তিনি ল নিয়েও পড়াশোনা করছেন। কি নিয়ে বলো তো? ল নিয়ে পড়াশোনা করছেন, এবং তিনি দীর্ঘদিন ধরে তিনি হচ্ছে তোমার কোর্টের মধ্যে মামলা পরিচালনা করা, বা ধরো মামলাতে কীভাবে ধরো ডিফেন্স এবং ধরো যে পাবলিক প্রসিকিউটরদের যেসব রোল থাকে তিনি এগুলো প্লে করছেন, ঠিক আছে। তাহলে তিনি বলতেছেন যে আই হোল্ড আ ব্যাচেলর ডিগ্রি ইন আর্টস, আমার আর্টের উপর একটা ব্যাচেলর ডিগ্রি ছিল। অ্যান্ড প্র্যাকটিস অ্যাজ এন অ্যাটর্নি। দেখো, অ্যাটর্নি মানে কি বলতো? আইনজীবী। ইন জোহানেসবার্গ ফর আ নাম্বার অফ ইয়ার্স ইন পার্টনারশিপ। দেখো, পার্টনারশিপ মানে কি বলতো? ধরো যে চুক্তিতে উইথ অলিভার ট্যাম্বো। দেখো, এই যে একজন লোকের সাথে চুক্তির মধ্যে এই লোকের সাথে অংশীদারিত্বে থেকে আমাদের নেলসন ম্যান্ডেলা সাহেব তিনি হচ্ছেন জোহানেসবার্গে, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের কোনো একটা ধরো কোর্টের মধ্যে তিনি হচ্ছে কি আইনজীবী হিসেবে প্র্যাকটিস করতেন, যে আইনজীবীরা যেরকম প্র্যাকটিস করে, পাবলিক প্রসিকিউটর, ডিফেন্স লয়ার, ঠিক আছে। সো ওরকমভাবে তিনি এগুলো প্র্যাকটিস করতেন, ঠিক আছে। তারপর আসো, দেখো কি লিখছে, আই এম আ কনভিক্টেড প্রিজনার। দেখো, কনভিক্টেড মানে কি জানো? দোষী সাব্যস্ত হওয়া, বা ধরো তাকে অভিযুক্ত করা হয়, তুমি এটাকে অভিযুক্ত বলতে পারো। তার মানে আই এম আ কনভিক্টেড প্রিজনার মানে কি বলো তো? ধরো যে কারাবন্দী, বা ধরো বন্দি বলতে পারো তুমি এটাকে, প্রিজনার, হ্যাঁ। সার্ভিং 5 ইয়ার্স ফর। দেখো, সার্ভিং 5 ইয়ার্স মানে কি জানো? তিনি শুরুর দিকে 5 বছর কারাদণ্ড ভোগ করছে। কেন বলো তো? লিভিং দ্য কান্ট্রি উইদাউট আ পারমিট মানে কি? অনুমতি। তার মানে তিনি অনুমতি না নিয়ে যখন দেশ ত্যাগ করছিলেন, এই জন্য তাকে 5 বছরের জন্য কারাদণ্ড লাভ করা হয়েছিল, বা তিনি কারাদণ্ড রিসিভ করছেন। কিন্তু এটার পিছনে আরেকটা কারণ ছিল, সেটা কি বলতো? অ্যান্ড ফর ইনসাইটিং। দেখো, ইনসাইট শব্দের অর্থ কি বলতো? উস্কানি দেওয়া। ইনসাইট মানে কি বলতো? উস্কানি দেওয়া বা পড়াশোনা করা। এটাকে তোমরা অবশ্যই রাইট ডাউন করে ফেলবা যে অ্যান্ড ফর ইনসাইটিং পিপল, মানুষদেরকে ধরো যে পরচিত করার জন্য, টু গো অন আ স্ট্রাইক। স্ট্রাইক মানে কি বলতো? স্ট্রাইককে তুমি বলতে পারো হরতাল, স্ট্রাইককে তুমি বলতে পারো মুভমেন্ট, স্ট্রাইককে তুমি বলতে পারো রেভলিউশন, ঠিক আছে। মানে তুমি আন্দোলন বলতে পারো তুমি এটাকে, হ্যাঁ, প্রোটেস্ট। বলছে অ্যাট দ্য এন্ড অফ মে 1961। এখানেটা আমি একসাথে সামারি করে ফেলি, হ্যাঁ। এখানে বলছে যে আমি সরকারের অনুমতি না নিয়ে দেশ ত্যাগ করা এবং মানুষদেরকে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য উস্কানি দেওয়ার অভিযোগে আমাকে 5 বছর কারাগারে কাটাইতে হয়েছে। তারপরে দেখো, পরবর্তীতে আসো, অ্যাট দ্য আউটসেট। দেখো, অ্যাট দ্য আউটসেট মানে তোমার হচ্ছে অ্যাট দ্য বিগিনিং, বা তুমি এটাকে বলতে পারো ধরো ফার্স্ট অফ অল, তুমি এটাকে ফার্স্ট অফ অল বলতে পারো। অ্যাট দ্য আউটসেট মানে কি? ফার্স্ট অফ অল। আই ওয়ান্ট টু সে দ্যাট, আমি বলতে চাই যে
দ্য সাজেশন মেড বাই দ্য স্টেট। দেখো এখানে স্টেট মানে তোমার হচ্ছে পাবলিক প্রসিকিউটর। স্টেট মানে কি বলো তো, তুমি একটা নর্মাল জিনিস চিন্তা করো, একজন বন্দিকে বা ধরো এটা কি বলে, ধরো একজন অভিযুক্ত বন্দিকে যখন তোমার কোর্টের মধ্যে চালান করা হয়, তখন কি করা হয় বলো তো, তার একটা ডিফেন্স লয়ার থাকে যে তার দোষগুলোকে ভুল প্রমাণ করার ট্রাই করে, আর পাবলিক প্রসিকিউটর যে থাকে স্টেট লয়ার, সে কী করে, এই লোকটা যে ভুল করছে এটাকে প্রমাণ করার ট্রাই করে। তো নেলসন ম্যান্ডেলা যখন কাঠগড়ার মধ্যে উঠলো, যে তিনি যখন কাঠগড়ার মধ্যে আসলেন, তখন পাবলিক প্রসিকিউটর তাকে নিয়ে অনেক কথা বলছে যে এই লোক এই করছে, এই লোক ওই করছে, এই লোক দেশের সাথে রাজদ্রোহিতা করছে, এরকম অনেক কিছু বলছে, ঠিক আছে, ব্লা ব্লা। কিন্তু তিনি তার কথা শুরু করছেন কি দিয়ে, যে আই ওয়ান্ট টু সে দ্যাট, আমি বলতে চাই যে দ্য সাজেশন মানে এখানে তোমার উক্তি, দ্য সাজেশন মেড বাই দি স্টেট মানে পাবলিক প্রসিকিউটর ইন ইটস ওপেনিং, বলছে জজ সাহেব এবং প্রসিকিউটর শুরুর দিকে, দ্যাট দ্য স্ট্রাগল ইন সাউথ আফ্রিকা ইজ আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ ফরেনার্স অর কমিউনিস্ট ইজ হুলি ইনকারেক্ট। দেখো এখানে বলছে, এখানে কয়টা ওয়ার্ড এটা তোমাদেরকে রাইট ডাউন করতে হবে। সেটা হচ্ছে তোমার ধরো ফরেনার তোমরা জানো, কমিউনিস্ট তোমরা জানো, ইনফ্লুয়েন্স মানে বলো কি, ধরো তোমার এটা কি বলা হয় যে ধরো প্রভাব, হ্যাঁ। আর ইনকারেক্ট, হুলি মানে পুরোপুরি, ইনকারেক্ট মানে ভুল। এখানে বলছে যে শুরুর দিকে আমি বলতে চাই যে পাবলিক প্রসিকিউটর বা রাষ্ট্র মনে করে যে সাউথ আফ্রিকার মানুষদের বা সাউথ আফ্রিকার কৃষ্ণাঙ্গ, আচ্ছা আমি মাঝখানে একটা কথা তোমাদেরকে বলে রাখি, এটার মধ্যে আসলে অনেক ডিটেলস তোমাদের একটু বুঝতে হবে। যে সাউথ আফ্রিকার কথাটা যখন উল্লেখ করবে বা আফ্রিকান পিপল কথাটা যখন উল্লেখ করবে, এর মাধ্যমে তিনি কিন্তু ইন্ডিকেট করতেছেন তোমার ব্ল্যাক পিপলদেরকে, নট হোয়াইট পিপল, এটা তোমার মাথায় রাখবা, ঠিক আছে। কারণ তার যে লড়াইটা, তার যে স্ট্রাগলটা, এটা কাদের জন্য ছিল বলো তো, মেনলি তোমার ছিল ব্ল্যাক পিপলদের, তোমার ওদের রাইট স্ট্যাবলিশ করার জন্য, ঠিক আছে। এখানে বলছে যে পাবলিক প্রসিকিউটর বা রাষ্ট্র মনে করে যে আফ্রিকান পিপলদের যে লড়াইটা, এটা হয়তো বিদেশি, দেখো ফরেনার, বিদেশি কোনো লোকদের অথবা কমিউনিস্ট যারা আছে বাইরের দেশের, ওদের পড়াশোনায় এই আন্দোলনটা হচ্ছে, কিন্তু ইজ হুলি ইনকারেক্ট। হুলি মানে পুরোপুরি, ইনকারেক্ট মানে ভুল। তার মানে রাষ্ট্র যে মনে করতেছে যে আমরা যে আমাদের অধিকার লড়াইয়ের আদায়ের জন্য যে আন্দোলনটা করতেছি, এটা মনে হয় আমরা কারো দ্বারা পরিচিত হয়ে করতেছি, কিন্তু না, এই আন্দোলনটা আফ্রিকার মানুষ, আফ্রিকার ব্ল্যাক পিপলরা তাদের নিজের অধিকার আদায়ের জন্য নিজ উদ্যোগে, নিজ স্বেচ্ছায় করতেছে, কারো দ্বারা ইনসাইট বা কারো দ্বারা ধরো পরিচিত না হয়। তারপরে দেখো, তারপর আসো, I have done whatever I did। দেখো I have done whatever I did। whatever I did মানে কি, আমি ওগুলোই করছি বোথ অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল। দেখো ইন্ডিভিজুয়াল মানে কি বলতো, যে একজন ব্যক্তি হিসাবে অ্যান্ড অ্যাজ আ লিডার। আমরা শিখছিলাম কি, তিনি ছিলেন তোমার আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের একজন লিডার, একদম শুরুর দিকে লিডার, তিনি ছিলেন একজন লিডার, এই জন্য তাকে বলা হয় তোমার হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ আ পলিটিশিয়ান। তার মানে তিনি বলছেন আমি যা কিছু করেছি সব করেছি একজন ব্যক্তি হিসাবে এবং একজন নেতা হিসেবে অফ মাই পিপল, মানে আমার লোকদের নেতা হিসাবে অথবা আমার একজন সিঙ্গেল ব্যক্তি হিসাবে, বিকজ অফ মাই এক্সপিরিয়েন্স ইন সাউথ আফ্রিকাতে আমার অভিজ্ঞতা হিসাবে বা অভিজ্ঞতার জন্য, অ্যান্ড মাই ওন প্রাউডলি ফেল্ট আফ্রিকান ব্যাকগ্রাউন্ড। বলছে আমি যে নিজ একজন আফ্রিকান মানুষ এবং আমি যে আফ্রিকাতে থেকে যেসব জিনিস এক্সপিরিয়েন্স করছি বা আমার যেসব অভিজ্ঞতা হয়েছে, ওই অভিজ্ঞতার আলোকে আমি তোমাদের হচ্ছে যে আজকে কথাগুলো বলতেছি বা আমি যে কাজগুলো করতেছি, আমি যে কাজগুলো করেছি সেগুলো ছিল জাস্ট শুধুমাত্র একজন আফ্রিকান হিসাবে আমার অভিজ্ঞতা এবং একজন গর্বিত আফ্রিকান হিসাবে আমার দায়িত্ব থেকে। দেখো, অ্যান্ড নট বিকজ অফ হোয়াট এনি আউটসাইডার। দেখো এখানে আউটসাইডার মানে কি বলতো, আউটসাইডার শব্দের শাব্দিক অর্থ কি, যে বহিরাগত। তার মানে সাউথ আফ্রিকার তৎকালীন গভর্নমেন্ট মনে করতো যে নেলসন ম্যান্ডেলা হয়তো বাইরের রাষ্ট্রের কোনো শক্তির সাথে মিলিত হয়ে এইটা করতেছে, এই আন্দোলনটা করতেছে, কিন্তু না, তিনি বলতেছেন যে এনি আউটসাইডার মাইট হ্যাভ সেইড। বলছে বাইরের কোন দেশের লোক আমাকে কি বললো না বললো আমার কিচ্ছু যায় আসে না, আমি এই কাজটা করতেছি, আমি আন্দোলন করতেছি জাস্ট ফর, কেন বলো তো, জাস্ট শুধুমাত্র আফ্রিকার ব্ল্যাক পিপলদের রাইট ক্যান্সেল করার জন্য, ঠিক আছে। সো এটা মাথায় রাখবা যে নেলসন ম্যান্ডেলার যে যাই বলছিল তোমার হচ্ছে সে একদম স্ট্রেট ফরওয়ার্ড ছিল। তুমি জাস্ট একটা জিনিস ইমাজিন করো তো, একজন আসামি তার কাঠগড়ার মধ্যে উঠলে কীরকম এরকম ভয়ে কাজমাজ হয়ে থাকে না, কিন্তু অ্যাট দ্য সেম টাইম নেলসন ম্যান্ডেলা 4 ঘন্টার একটা স্পিচ দিয়েছিল, 4 ঘন্টার একদম নন স্টপ, এবং তার সামনে জজ ছিল, সে এমন কথা সে এখানে বলছে যে কথার জন্য তার তাৎক্ষণিক মৃত্যুদণ্ড হইতে পারতো, তাকে তাৎক্ষণিক ফাঁসির কাঠে ঝুলাইতে পারতো সেই তৎকালীন গভর্নমেন্ট, কিন্তু সে কোনো ভয় পায় নাই, সে একদম অটল ছিল, সে অটল থেকে সেগুলা বলে গেছে, বুঝছো। তারপরে আসো,
কোনো কোশ্চেন আছে তোমাদের? কোনো কোশ্চেন থাকলে একটু আমাকে করে ফেলো, তাহলে আমরা এগুলোকে সলভ করে ফেলবো। কোনো কোশ্চেন করছে তোমার রাখা যাবে না। আচ্ছা, ভাইয়া ভাইয়া কালকে পরীক্ষা, ইন্টার প্রথম বর্ষের ফাইনাল, কিছু পড়ি নাই, কী দেবো বুঝতেছি না। আচ্ছা, এই ক্ষেত্রে হচ্ছে আপনি আমার কাছে মনে হয় যে পরীক্ষার আগের রাতে না নতুন করে কোনো কিছু পড়ার দরকার নাই, তৃষ্ণা সাহা। পরীক্ষার আগের রাতে আপনি যদি নতুন করে কিছু পড়েন, ওইটা না মানে জাস্ট ওয়েস্ট অফ টাইম হবে আমার কাছে মনে হয়, এবং মোস্ট অফ দ্য টিচারদের সেম বক্তব্য। কারণ পরীক্ষার আগের রাতে জাস্ট এটার অর্থ হচ্ছে আপনি আগে যা পড়ছেন সিম্পলি ওগুলো একটু রিভিশন দিয়ে যাবেন, এবং পরবর্তী যদি আপনার লাক ফেভার করে বা যদি আপনি একটু টাইমটাকে ভালো মতো ইউটিলাইজ করতে পারেন, আপনি ভালো করতে পারবেন। হ্যাঁ, সো নেক্সট টাইম থেকে ইএফটির জন্য বা গ্রামারের জন্য যাই পড়বেন একটু বুঝে বুঝে পড়ার ট্রাই করবেন। আর পরীক্ষার অ্যাটলিস্ট কিছুদিন আগে সবগুলো টপিক শেষ করার ট্রাই করবেন। পরীক্ষার আগে কোনোভাবেই নতুন টপিক পড়বেন না, ঠিক আছে? ওকে, সো একটা জিনিস তোমরা মাথায় রাখো যে ধরো আমি যেন কোথায় ছিলাম, তোমরা কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করে ফেলবা। নেলসন ম্যান্ডেলা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, নেলসন ম্যান্ডেলা খুবই ইম্পর্টেন্ট, এবং হচ্ছে আমি যখন ইন্টার কমপ্লিট করছিলাম তোমার 2019 সালে, 1819 সালে, তখন তোমার হচ্ছে এটা ছিল, বাট এটা ডিফারেন্ট ওয়েতে ছিল যে তিনি তোমার বর্ণবাদের বিরুদ্ধে লড়াই করছিলেন। তখন টেক্সটটা খুব শর্ট ছিল, বাট এখন তোমাদের এটা অনেক ব্রড, ঠিক আছে? ইন মাই ইয়াথ, দেখো ইন মাই ইয়াথ মানে কি আমার যুবক বয়সে, ইন দ্য ট্রান্সকি, দেখো তোমাদের কি মনে আছে আমি বলছিলাম যে নেলসন ম্যান্ডেলার জন্মস্থান কোথায়, মনে আছে? তিনি তোমার জন্মগ্রহণ করছিলেন সাউথ আফ্রিকার ট্রান্সকেইতে। কোথায় বলো তো? সাউথ আফ্রিকার ট্রান্সকেইতে। এই সাউথ আফ্রিকার ট্রান্সকেইতে তিনি যখন জন্মগ্রহণ করছিলেন, তার বেড়ে ওঠা ওখানে হয়েছে না, তার বাল্যকাল, তার যুবক বয়স তিনি ওখানে কাটাইছেন না। বলছে আমার যুবক বয়সে ইন দ্য ট্রান্সকেই শহরে আই লিসেন টু দ্য এল্ডার অফ মাই ট্রাইব। ট্রাইব মানে কি জানো? ট্রাইব মানে গোত্রা। তোমরা আফ্রিকা গেছো অনেকে, তোমরা অনেক আফ্রিকা দেখছো না, যে ধরো গোত্র আকারে মানুষ বাস করে। আমাদের যেরকম বংশ থাকে, যারা অনেক গরিব তারা কী করে, একটা গোত্র আকারে বাস করে, একটা যাযাবর ফ্যামিলি বাস করে, কারণ আফ্রিকার মানুষরা নর্মালি অনেক গরিব হয়ে থাকে, ঠিক আছে? সো বেসিক্যালি বলছে আমার যুবক বয়সে তোমার হচ্ছে নেলসন ম্যান্ডেলার যুবক বয়সে তিনি যখন ট্রান্সকিতে ছিলেন, তিনি তার গোত্রে যারা অনেক বয়স্ক লোক থাকে না, ধরো যে দাদার বাবা, সরি যে আব্বুর দাদা বা ধরো পরদাদা বা বড় আব্বু এরকম থাকে না অনেকে, তো তিনি তাদের কাছ থেকে শুনতেন। কি শুনতেন বলো তো? স্টোরিজ অফ দ্য ওল্ড ডেজ, পুরোনো দিনের গল্প। আফ্রিকাতে পুরোনো দিনে কি হয়েছে, বা ওদের দাদুরা যখন ছোট ছিল তখন তারা কি দেখছিল আফ্রিকার মধ্যে, বা কি হইতে তারা দেখছিল, এগুলো তিনি শুনতেন। কে শুনতেন বলতো? যে নেলসন রলিস্লাহলা ম্যান্ডেলা। এই ক্ষেত্রে অ্যামাঙ্গেস দ্য টেলস মানে কি? স্টোরি তুমি বলতে পারো, যে এইসব ওই গল্পগুলোর মধ্যে থেকে দে রিলেটেড টু মি ওয়ার দোজ অফ ওয়ার মানে কি বলতো? যুদ্ধ। তার মানে নেলসন ম্যান্ডেলার গোত্রের কিছু প্রবীণ মানুষরা নেলসন ম্যান্ডেলাকে বলতো, কি বলতো? গল্প বলতো। ওই গল্পগুলোর থেকে কিছু কিছু গল্প ছিল যুদ্ধ নিয়ে। কী নিয়ে বলতো? যুদ্ধ নিয়ে। কীরকম যুদ্ধ? ফট বাই আওয়ার অ্যানচেস্টার মানে কি বলতো? আমাদের পূর্বপুরুষ। তার মানে দক্ষিণ আফ্রিকাকে ফ্রিডম বা ধরো ইন্ডিপেন্ডেন্স দেওয়ার জন্য ইতিপূর্বে যারা যুদ্ধ করছেন, যারা ফাইট করছেন, ওইসব গল্প নেলসন ম্যান্ডেলা শুনতো ওর আব্বু, ওর দাদু, ওর বিভিন্ন বা যারা বংশে যারা প্রবীণ ওদের কাছ থেকে সে এটা শুনতো, ঠিক আছে? ইন ডিফেন্স অফ দ্য ফাদারল্যান্ড। দেখো ইন ডিফেন্স মানে কি? ডিফেন্স মানে কি? আমি একটু বলছিলাম না ডিফেন্স লয়ার। ডিফেন্স মানে কি? ধরো যে রক্ষা করা, বা ধরো যে ডিফেন্ড করা, ধরো কোনো একটা জিনিসকে ডেস্ট্রয় হওয়ার হাত থেকে, বা কোনো একজন মানুষকে ফাঁসিতে যাওয়ার হাত থেকে রক্ষা করা, ঠিক আছে? তো তোমরা কেডি ফাটক দেখছো না, ওরকম আর কি ডিফেন্স লয়ার। এখানের মধ্যে দেখো যে বলছে দক্ষিণ আফ্রিকার ইতিহাসে এমন কিছু মানুষ ছিল যারা তাদের জীবনকে বিলিয়ে দিয়েছিল যুদ্ধের মধ্যে শুধুমাত্র তাদের ফাদারল্যান্ড বা ধরো পিতৃভূমিকে রক্ষা করার জন্য। বুঝা গেছে? কোনো কোশ্চেন আছে? আই হোপ নট। তারপরে দেখো, এখন একটু আমরা কি শিখলাম, যে দক্ষিণ আফ্রিকার ইতিহাসে নেলসন ম্যান্ডেলা তার আব্বুর কাছ থেকে, তার দাদুর কাছ থেকে যেই বীরদের নাম শুনতো বা যে বীরদের কাহিনী শুনতো, এখানে কয়েকজন বীরের নাম উল্লেখ করা আছে। যেমন দেখো দ্য নেম অফ ডিঙ্গানে, তারপর দেখো বাম্বাতা, হিনস্তা, মাকানা, দেখো স্কুথিং, ডালাসিলে, মোশোয়েশে অ্যান্ড সেখু খুনি। হ্যাঁ, সেখু খুনি। তো এই কয়জন বীর তোমার ছিল যে দক্ষিণ আফ্রিকার ইতিহাসে তারা ছিল খুব বেশি। দেখো এখানে কি লিখছে? ওয়ার প্রেইজ, তাদেরকে অনেক সম্মান করা হইতো অ্যাজ দ্য গ্লোরি, খুব বেশি একদম ধরো যে জাঁকজমকপূর্ণভাবে বা সম্মানের সাথে, অফ দ্য এন্টায়ার আফ্রিকান নেশন। বলছে এই যে কয়জন বীরের নাম এখানে উল্লেখ করা আছে, তোমার ডিঙ্কানে, বাম্বাতা, হিনস্তা, মাকানা, স্কুথিং, দালাসিলে, মোশোয়েশে অ্যান্ড ধরো সেকু খুনি, এরা তোমার দক্ষিণ আফ্রিকার জন্য ফাইট করছে। কেন? দক্ষিণ আফ্রিকাকে সেভ করার জন্য, এবং আজ পর্যন্ত ওদেরকে মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে। বোঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, তারপর আসো,
আই হোপ, আচ্ছা আমি তো শুধু পড়াই গেলে হবে না, তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই করে ফেলবা, কোনো কোশ্চেন আনক্লিয়ার রাখা যাবে না, কজ এই টেক্সটটা তোমাদের শুধুমাত্র একাডেমিকের জন্য না, তোমাদের স্টোর যেটা আছে, তোমাদের ব্রেইনের একটি স্টোর আছে না, স্টোরেজ আছে না, তোমাদের নলেজকে কী বলে এটাকে সেভ করে রাখার জন্য, ওইটা বাড়ানোর জন্য হলেও তোমাদের এই টেক্সটটা তোমাদের জানা দরকার, ঠিক আছে? সো বেসিক্যালি আমরা দেখলাম যে নেলসন ম্যান্ডেলা তার কাঠগড়ায় দাঁড়িয়ে বলতেছিল যে না, আমি যা করছি আমার দেশের মানুষের জন্য করলাম, ঠিক আছে? আমি নিজের জন্য কিছুই করি না, বা আমি বিদেশি কোনো শক্তির উস্কানিতে পড়ে আমি কিছু করতেছি না, আমি যা করতেছি আমার স্বইচ্ছায় সজ্ঞানে করতেছি। দেখো এখানে দেখো বারবার আই ইউজ করতেছে, বলো এখানে আইটাকে বলো তো, আইটা হচ্ছে কি আমাদের এই যে নেলসন ম্যান্ডেলা, নেলসন রুলিলাহলা ম্যান্ডেলা। আই হোপ দেন তো এইসব গল্প শোনার পরে, এইসব বীরদের গল্প শোনার পরে নেলসন ম্যান্ডেলা আশা করতো যে লাইফ মাইট অফার মি দ্য অপরচুনিটি টু সার্ভ মাই পিপল। আচ্ছা একটু বেশি লম্বা করে আমি শেষ করতেছি না, একটু শর্ট করে শেষ করতেছি। দেখো নেলসন ম্যান্ডেলা ওইসব বীরদের কাহিনী শুনে সে নিজে ভাবতো কি জানো, যে লাইফ মাইট অফার মি দ্য অপরচুনিটি টু সার্ভ মাই পিপল, যে জীবন হয়তো নেলসন ম্যান্ডেলাকে এমন একটা সুযোগ দিবে যার কারণে ওইসব বীরদের মতোই সে যেন দক্ষিণ আফ্রিকার জন্য কিছু করতে পারে। টু সার্ভ মানে কি, সার্ভ মানে কি সেবা করা। তোমাদের এখন আসলে প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড ধরে পড়ানোর কিছু নেই, আমি যেসব ওয়ার্ডগুলো ইম্পর্টেন্ট ওগুলো তোমাদেরকে একটু ধরাই দেবো। হ্যাঁ, এখানে বলছে যে নেলসন ম্যান্ডেলা নিজেই বলতেছে যে আমি যেসব কাজ করতেছি আমি কিন্তু অনুপ্রাণিত হয়ে করতেছি কার কাছ থেকে, আমাদের অ্যানসেস্টরদের কাছ থেকে, কারণ তারা কিন্তু ফাইট করছিল আমাদের দেশের জন্য। সো ওই দিক থেকে দেখো তো এখানে বলতেছে যে আমি আশা করি যে আমার জীবন আমাকে একটা সুযোগ দিবে, সেই সুযোগকে কাজে লাগিয়ে আমি আমার পিপল, মানে আমি আফ্রিকান যারা ব্ল্যাক পিপল আছে ওদেরকে আমি সেবা দিতে পারবো, এবং মেক মাই ওন হাম্বল কন্ট্রিবিউশন। দেখো এখানে হাম্বল মানে কি জানো, হাম্বল শব্দের অর্থ বিনয়ী, কিন্তু এখানে হাম্বল মানে হচ্ছে শর্ট, একদম শর্ট। কন্ট্রিবিউশন মানে কি অবদান, টু দেয়ার ফ্রিডম স্ট্রাগল মানে কি স্বাধীনতার লড়াই। তার মানে এখানে বলছে যে নেলসন ম্যান্ডেলা আশা করতেছে যে হয়তো জীবন আমাকে এমন একটা সুযোগ দিবে, যে সেই সুযোগকে কাজে লাগিয়ে আমি আমার দেশের, আমি আমার মানুষদের জন্য, আমি আফ্রিকান পিপলদের জন্য তাদের লড়াইয়ে তাদেরকে সামান্য হলেও কিছু সাহায্য করতে পারবো, ঠিক আছে? যাতে তারা তাদের মুক্তিটা পায় এবং যেন তারা তাদের অধিকারকে সুন্দর মতো বুঝে নিতে পারে, ঠিক আছে? আচ্ছা তারপরে আসো, আই হোপ এই প্যারাটাও ক্লিয়ার। তারপরে দিস ইজ হোয়াট হ্যাজ মোটিভেটেড মি। দেখছো, তার মানে বারবার যখন পাবলিক প্রসিকিউটর নেলসন ম্যান্ডেলাকে জিজ্ঞেস করতেছিল যে আপনি কেন এটা করলেন, আপনি কেন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসকে নিয়ে এই আন্দোলনটা চালিয়ে যাচ্ছেন, আপনি কেন সরকারকে ধরো মানতেছেন না, কেন মানতেছেন না বলতো? কারণ তিনি জানতেন যে সরকারের কিছু আইন দক্ষিণ আফ্রিকার ব্ল্যাক পিপলদেরকে খুব বেশি টর্চার করতেছে, ঠিক আছে? দিস ইজ হোয়াট হ্যাজ মোটিভেটেড মি, তার মানে আজকের, আচ্ছা আমি একটু শেষ করি। দেখো ইন অল দ্যাট আই হ্যাভ ডান ইন রিলেশন টু দ্য চার্জ। দেখো চার্জ মানে কি বলো তো, এখানে চার্জ মানে হচ্ছে মামলা। চার্জ মানে কি বলো তো, মামলা মেড এগেনস্ট মি ইন দিস কেস মানে কি, দেখো চার্জ মানে ধরো অপরাধ, আর চার্জ আর কেস প্রায় সেম মিনিংয়ে যায়। এখানে বলছে যে আমার বিরুদ্ধে আজকে যেসব মামলা দায়ের করা হয়েছে, এই মামলাগুলো পাওয়ার পিছনে আমাকে যে জিনিসটা মোটিভেট করছে সেই জিনিসটা হচ্ছে আমার দেশের যারা বীর ছিল ওদেরকে দেখে আমি অনুপ্রাণিত হয়েছি যে না, শুধুমাত্র জাস্ট একজন শুধু আসলাম পৃথিবীতে আর মরে গেলাম তা না, আমি হচ্ছে আমার দেশের জন্য, আমার দেশের ব্ল্যাক পিপলরা যেসব টর্চারের শিকার হচ্ছে আমি এটার জন্য কিছু না কিছু করেই ছাড়বো, ঠিক আছে? তো ওই দিক থেকে ম্যান্ডেলা সবসময় তার মনেটা লালন করতে যে না, তিনি তার জীবনে, তিনি তার দেশের জন্য, তিনি তার দেশের মানুষের জন্য অবশ্যই কিছু না কিছু করবে, বুঝছো? আচ্ছা তারপরে দেখো ইন দ্য স্টেটমেন্ট হুইচ আই এম অ্যাবাউট টু মেক, দেখো এখান থেকে তিনি হচ্ছে তোমার পাবলিক প্রসিকিউটরদের উদ্দেশ্যে কিছু বলতেছে, যে পাবলিক প্রসিকিউটর কী করে, যে পাবলিক প্রসিকিউটর বলে যে জজ সাহেব এই যে তোমার এই লোকটা তো খুব খারাপ, এই লোকটা তো দেশের আইন অমান্য করতেছে, এই লোকটা তো মানুষকে নিয়ে বিদ্রোহ করতেছে আপনার বিরুদ্ধে, বা এই লোকটা রাজদ্রোহী, ব্লা ব্লা ব্লা। কিন্তু এবার যখন নেলসন ম্যান্ডেলাকে যখন তার আত্মপক্ষ সমর্থন করতে দেওয়া হলো, ইন দ্যাট টাইম সে কী করছে দেখো তো, সে বলছে ইন দি স্টেটমেন্ট, এবার আমি আমার বক্তব্যের মধ্যে হুইচ আই এম অ্যাবাউট টু মেক, এবার আমি যে কথাটা বলবো আই শ্যাল কারেক্ট, আমি একটু শুধরাই দিব সার্টেন অর্থ কিছু কিছু ফলস মানে ভুল, ইমপ্রেশন মানে কি ধারণা। তার মানে উনি এখন বলতেছে যে এবার আমি যেসব কথা বলবো এগুলোর মাধ্যমে আমি কিছু ভুল ধারণা ভাঙাই দেবো। কার বলো তো, হুইচ হ্যাভ বিন ক্রিয়েটেড, যে কথাগুলো বলা হয়েছে বাই স্টেট উইটনেসেস। স্টেট মানে কি রাষ্ট্রপক্ষ, উইটনেস মানে কি বলতো, উইটনেস মানে সাক্ষী। তার মানে রাষ্ট্রপক্ষের বা পাবলিক প্রসিকিউটর যেসব সাক্ষীদেরকে আনছিল নেলসন ম্যান্ডেলাকে ধরো যে অভিযুক্ত সাব্যস্ত করার জন্য, ওই সাক্ষীরা যেসব ভুল কথা বলছে তার বিরুদ্ধে, তিনি এগুলোকে একটু ঠিক করে দিবেন এই পর্যায়ে এসে। হ্যাঁ, তারপরে দেখো
দ্য আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস, দেখো এখান থেকে হচ্ছে আমরা ওই যে শিখছিলাম আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসে যে তোমার হচ্ছে যেই হিস্ট্রিটা ছিল যে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস কখন থেকে শুরু হয়েছিল, এটার কার্যক্রম কী ছিল। দেখো দ্য আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ ফর্ম মানে কি বলতো গঠিত হওয়া বা ধরো তার যাত্রা শুরু করা। তাহলে দ্য আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস বা যেটাকে আমরা ANC বলে থাকি, হ্যাঁ। তো এই আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসকে তোমার গঠিত করা হয়েছিল 1912 সালে, হ্যাঁ। টু ডিফেন্ড, দেখো ডিফেন্ড মানে কি, ওই যে বলো যে তোমার বাঁচিয়ে রাখা বা ধরো রক্ষা করা, বা টু সেভ দ্য রাইট অফ দ্য আফ্রিকান পিপল। আমি বলছিলাম না যতবার আফ্রিকান পিপল দেখবা প্রত্যেকবার তোমরা এটাকে ব্ল্যাক পিপল মনে করবে, কারণ আফ্রিকা মানে ব্ল্যাক। কারণ আফ্রিকার কথা যখন আমাদের মাথায় একবার আসে তার মানে এটা কি সিম্বলাইজ করে বলো তো, ব্ল্যাক পিপল। তার মানে এখানে বলছে যে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস সংগঠিত হয়েছিল বা অনুষ্ঠিত হয়েছিল 1912 সালে, কিন্তু এই 12 সালে সংগঠিত হওয়ার পর থেকেও তোমার হচ্ছে এটার উদ্দেশ্য কী ছিল যে আফ্রিকান পিপলদের রাইট মানে কি অধিকার, যে আফ্রিকান পিপলদের রাইটকে তোমার হচ্ছে স্ট্যাবলিশ করা। কিন্তু দেখা যাচ্ছে কি তোমার হচ্ছে যে হুইচ হ্যাড বিন সিরিয়াসলি কার্টেইল। দেখো তোমরা কার্টিল মানে কি বুঝো বলো তো, কার্টিল মানে হচ্ছে ধরো একটা জিনিসকে সংকুচিত করে ফেলা বা ধরো একটু কমিয়ে ফেলা। কিন্তু আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস গঠিত হয়েছিল যে কারণে, কিন্তু সরকারের হস্তক্ষেপে এটা আরও কমে গিয়েছিল বা আফ্রিকান পিপলদের কোনো রাইটকে স্ট্যাবলিশ করা হয় নাই। তো এই ক্ষেত্রে দেখো বাই দ্য সাউথ আফ্রিকা অ্যাক্ট অ্যান্ড হুইচ ওয়ার দেন বিং থ্রেটেন বাই দ্য নেটিভ ল্যান্ড অ্যাক্ট। তার মানে দেখো দুইটা আইন, একটা তোমার হচ্ছে সাউথ আফ্রিকা অ্যাক্ট অ্যান্ড তোমার হচ্ছে নেটিভ ল্যান্ড অ্যাক্ট। এই দুইটা আইনের কারণে তোমার হচ্ছে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস অর ANC তার কোনো ফ্রুটফুল অ্যাক্টিভিটি করতে পারে নাই, কারণ তারা যাই চাইছে তোমার গভর্নমেন্ট ওটাকে নাকচ করে দিছে, ঠিক আছে। তো এই ছিল আমাদের তোমার ধরো যে তার বক্তব্যের শুরুর দিকে যে ধরো আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস কোনো কিছু ভুল করতেছে না, আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস যাই করতেছে তার দেশের মানুষের জন্য, আফ্রিকার ব্ল্যাক পিপলরা যে এত টর্চারের শিকার হচ্ছে টর্চারকে তারা ডিফেন্ড করার জন্য এই কাজগুলো করতেছে, ঠিক আছে। দেখো ফর 37 ইয়ার্স, এটা লক্ষ্য করো, ফর 37 ইয়ার্স মানে কি দীর্ঘ 37 বছর ধরে, দ্যাট ইজ আনটিল 1949। দেখো বলছে 1912 সালে এটা তোমার প্রতিষ্ঠিত হয়েছিল, কবে বলতো 1912 সাল। 1912 সাল থেকে 1949 সাল পর্যন্ত ইট অ্যাডহার্ড স্ট্রিক্টলি টু দ্য কনস্টিটিউশনাল স্ট্রাগল। তার মানে এই দলটা সবসময় তোমার সংবিধানের উপর ডিপেন্ড করতো যে আসলে সংবিধান কি বলতেছে। তার একটা দাবি নিয়ে যাইতো, তোমার আফ্রিকার সরকার এটাকে নাকচ করে দিত। তা একটা দাবি নিয়ে গেলে আফ্রিকান সরকার এটাকে নাকচ করে দিত, বলতো না তোমাদের এই দাবি মানি না, এই মানে তাদেরকে কোনো পাত্তাই দিত না, ঠিক আছে। সো 1912 সালে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস অনুষ্ঠিত হওয়ার পরেও, সংগঠিত হওয়ার পরেও 1949 সাল পর্যন্ত তারা কোনো ফ্রুটফুল কাজ করতে পারে নাই, বুঝছো। তারা কোনো ফ্রুটফুল কাজ করতে পারে নাই বিকজ অফ কনস্টিটিউশনাল স্ট্রাগল। তার মানে তাদেরকে সাংবিধানিক বিভিন্ন বিষয় ফেস করতে হইতো। তারা যেই দাবি করতো, তারা শ্বেতাঙ্গ যারা ছিল ওরা হচ্ছে ওইসব দাবি মানতো না, তাদেরকে উল্টো আরও টর্চার করা হইতো। তারপরে দেখো ওকে, আই পুট ফরওয়ার্ড ডিমান্ড অ্যান্ড রেজুলেশন। দেখো আই পুট ফরওয়ার্ড ডিমান্ড মানে দাবি, রেজুলেশন মানে প্রস্তাব। বলছে আমি তোমার হচ্ছে বিভিন্ন ধরনের দাবি এবং প্রস্তাব পেশ করেছিলাম। ইটস অ্যান্ড ডেলিগেশন, দেখো ডেলিগেশন মানে কি বলতো প্রতিনিধি দল, তুমি এটাকে প্রতিনিধি দল বলতে পারো, বা ধরো যে একটা ধরনের এক ধরনের তোমার হচ্ছে লিখিত পাঠানো বা এক ধরনের অভিযোগ পাঠানো টু দ্য গভর্নমেন্ট। আমি সরকারের কাছে বিভিন্ন ধরনের অনুরোধ পাঠাইছি, বিভিন্ন ধরনের প্রস্তাব পাঠাইছি আজ পর্যন্ত। ইন দ্য বিলিভ দ্যাট, এটা বিশ্বাস করে যে আফ্রিকান গ্রিভ্যান্সেস, আফ্রিকান মানে আফ্রিকান পিপলদের, আমি দেখো আফ্রিকান কিন্তু আবারও আসছে, তার মানে ব্ল্যাক পিপলদের যে গ্রিভ্যান্সেস, আমি তোমাদেরকে এটা গত ক্লাসে বলছিলাম যে গ্রিভ্যান্সেস মানে কি তোমার ক্ষোভ বা ধরো চাপা ক্ষোভ, যেটা হ্যাঁ গ্রিভ্যান্সেস, এটাকে তোমরা নোট ডাউন করে ফেলো, চাপা ক্ষোভ। কুড বি সেটেল, এটাকে তোমার সমাধান করা হবে থ্রো পিসফুল ডিসকাশন। পিসফুল মানে শান্তিপূর্ণ, ডিসকাশন মানে কি আলোচনা। তার মানে এখানে বলছে যে নেলসন ম্যান্ডেলা ভাবতো যে সরকার হয়তো এক সময় কংগ্রেসের সবগুলো নিয়ম মেনে নেবে, তারা হয়তো আফ্রিকান যারা ব্ল্যাক পিপলদের সকল দাবি তারা হয়তো একসময় মেনে নেবে, কিন্তু 1912 থেকে 1949 সাল পর্যন্ত 37 বছর পর্যন্ত, 37 বছর হওয়ার পরেও দেখা যাচ্ছে তাদেরকে গভর্নমেন্ট কোনো পাত্তাই দিচ্ছে না, তাদের সকল দাবি তোমার নাকচ করা হচ্ছে, ঠিক আছে। ওই দিক থেকে দেখো তো তোমার হচ্ছে ম্যান্ডেলা যেটা ভাবছিল অ্যাকচুয়ালি যে হয়তো একটা শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে হয়তো এই বিষয়টাকে সেটেল করা যাবে বা সলভ করা যাবে, কিন্তু এটা অ্যাকচুয়ালি হয় নাই, হ্যাঁ। অ্যান্ড দ্যাট আফ্রিকান কুড অ্যাডভান্স গ্র্যাজুয়ালি টু ফুল পলিটিক্যাল রাইট। দেখো পলিটিক্যাল মানে রাজনৈতিক, রাইট মানে অধিকার, গ্র্যাজুয়ালি মানে ধীরে ধীরে, ঠিক আছে। কোনো ওয়ার্ড যদি মিসিং হয় তোমরা জাস্ট একটু কমেন্টে ড্রপ করে দেবে যে ভাইয়া এই ওয়ার্ডটার মানে কি বা এটার সিনোনিম কি, ওটার অ্যান্টোনিম কি হবে, ঠিক আছে। সো এখানে বলছে যে নেলসন ম্যান্ডেলা আসলে অনেক রকম দাবি নিয়ে অনেক রকম লিখিত অনেক রকম অনুরোধ গভর্নমেন্টের কাছে পাঠাইছিল যে আপনারা আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের এই নিয়মটা একটু অনুমোদন করে দেন যাতে ব্ল্যাক পিপলদের একটু শান্তিতে বাঁচতে পারে। কিন্তু গভর্নমেন্ট তাদের কোনো কথাকে পাত্তাই দেয় নাই, তাদেরকে সবসময় অগ্রাহ্য করতো, তাদেরকে সবসময় টর্চার করতো, বুঝছো।
তো এই দিক থেকে নেলসন ম্যান্ডেলা সাহেব খুব বেশি হতাশ হয়ে গেছিলেন। অবশ্য তিনি হতাশ হন নাই, তিনি আসলে তার মনের মধ্যে, শুধু তিনি না, লাখো লাখো মানুষ, লাখো লাখো আফ্রিকান তাদের মনের মধ্যে একটা চাপা ক্ষোভ তৈরি করে ফেলছিল, ঠিক আছে। আচ্ছা, ইভেন আফটার 1949 সালের পরেও দ্য ANC রিমেইনড ডিটারমাইন্ড টু অ্যাভয়েড ভায়োলেন্স। দেখো, আমি একটা কথা তোমাদেরকে বলে রাখি যে 1912 সাল থেকে 1912 সালে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস সংগঠিত হয়েছিল বা ধরো আবিষ্কৃত হয়েছিল বা ধরো গঠন করা হয়েছিল। 1949 সাল পর্যন্ত এই সংগঠন কোনো ধরনের রক্তপাত ঘটায় নাই। ক্যান ইউ ইমাজিন? একটা সংগঠন, একটা ব্ল্যাক পিপলদের একটা সংগঠন তোমার কাজ করছিল ওদের অধিকার আদায়ের জন্য শান্তিপূর্ণভাবে, কোনো ধরনের লাঠি সোটা, কোনো ধরনের চাকু, কোনো ধরনের হত্যাকাণ্ড, কোনো ধরনের মারামারির একটা সিঙ্গেল ঘটনা তারা ধরো ঘটায় নাই। বলছে শুধুমাত্র 1949 সাল পর্যন্ত না, ইভেন আফটার 1949 দ্য ANC মানে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস রিমেইন মানে থাকে বা বজায় রাখে, ডিটারমাইন বা একদম সংকল্পবদ্ধ, টু অ্যাভয়েড মানে এড়িয়ে চলা, ভায়োলেন্স মানে কি, সহিংসতা। সহিংসতা মানে কি বলতো? যে আন্দোলন করতে নামলাম আর সবাইকে একদম রাস্তাঘাট অফ করে দিলাম, মানুষকে পিটে আসলাম, দোকানপাটে আগুন লাগিয়ে দিলাম, বা ধরো গাড়ির কাজ ভেঙে ফেললাম, এটা হচ্ছে সহিংসতা, ভায়োলেন্স, ঠিক আছে। কিন্তু আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস যতগুলা কি করছে বলো তো, যতগুলা তোমার হচ্ছে, আরে কি বলে এটাকে, যতগুলা আচ্ছা ওকে, তোমাদের কোনো কোশ্চেন থাকলে তোমরা অবশ্যই করে ফেলবা, কারণ নেলসন ম্যান্ডেলার এই টেক্সটটা না তোমার যে কোনো ধরনের কোশ্চেনের জন্য ইম্পর্ট্যান্ট, যে কোনো ধরনের কোশ্চেনের জন্য, ঠিক আছে। আচ্ছা, আমরা যখন কোথায় ছিলাম বলো তো, এখানে বলা হয়েছে যে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস জন্মের পর থেকে 37 বছর পর্যন্ত কোনো ধরনের ভায়োলেন্স করে নাই। ইভেন 1949 সালের পরেও তারা কোনো ভায়োলেন্স করে নাই। অ্যাট দিস টাইম, এই সময়, হাউএভার, যাই হোক, দেয়ার ওয়াজ আ চেঞ্জ ফ্রম দ্য স্ট্রিক্টলি কনস্টিটিউশনাল মিনস। দেখো, স্ট্রিক্টলি মানে কঠিনভাবে, কনস্টিটিউশনাল মানে সাংবিধানিক, মিন মানে উপায়। তার মানে 1949 সালের পরে কিছু একটা চেঞ্জ আসে। কি চেঞ্জ বলো তো? যে প্রোটেস্ট হুইচ হ্যাড বিন এমপ্লয়েড ইন দ্য পাস্ট। তার মানে 1949 সালের আগে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস যেভাবে আন্দোলন করতো, 1949 সালের পরে তাদের আন্দোলনের ওয়েতে কিছুটা চেঞ্জ আসে। কীরকম চেঞ্জ বলো তো? দেখো, দ্য চেঞ্জ ওয়াজ এম্বডিড মানে কি বলতো? এম্বডিড শব্দের অর্থ হচ্ছে ধরো যে বাস্তব রূপ দেওয়া, কোনো একটা জিনিসকে প্র্যাকটিক্যালি একটা ইমেজ প্রদান করা। হ্যাঁ, দ্য চেঞ্জ ওয়াজ এম্বডিড ইন ডিসিশন হুইচ ওয়াজ টেকেন টু প্রোটেস্ট অ্যাগেনস্ট অ্যাপার্টহেইড। হ্যাঁ, দেখো, দ্য চেঞ্জ ওয়াজ এম্বডিড ইন আ ডিসিশন, এমন একটা সিদ্ধান্ত নেওয়া হয়, হুইচ ওয়াজ টেকেন টু প্রোটেস্ট অ্যাগেনস্ট অ্যাপার্টহেইড, বর্ণবাদের বিরুদ্ধে তোমার হচ্ছে একটা আন্দোলন করা হয়। লেজিসলেশন মানে আইন, বাই পিসফুল বাট আনলফুল। দেখো, বর্ণবাদ নিয়ে যেসব আইনগুলা তোমার হচ্ছে প্রণয়ন করা হয়েছিল দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ সরকারের মাধ্যমে, ওই আইনগুলার বিপক্ষে শান্তিপূর্ণ, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আইনগুলা যে অবৈধ, আইনগুলো যে হিউম্যান রাইটকে তোমার হচ্ছে ডেস্ট্রয় করতেছে, তারা এটাকেও ফুটাই তুলবে আজ থেকে, ঠিক আছে। তার মানে তাদের আন্দোলনের ধাঁচটা একটু স্ট্রিক্ট হবে আজ থেকে, বাট তারা অ্যাট দ্য সেম টাইম তারা কোনো ভায়োলেন্স করবে না, তারা কোনো গুলি ছড়বে না, তারা কোনো মানুষকে খুন করবে না, ঠিক আছে। দেখো, অ্যাগেনস্ট সার্টেন লস, তার মানে তারা কিছু কিছু আইনের বিরুদ্ধে তারা খুব স্ট্রিক্টলি তোমার হচ্ছে স্ট্রাগল করবে, কারণ এই আইনগুলা দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গ পিপলদের জীবনকে খুব বেশি দুর্বিষহ করে তুলতেছে, ঠিক আছে। দেখো, পারসুয়ান্ট টু দিস পলিসি দ্য ANC লঞ্চড দ্য ডিফায়েন্স ক্যাম্পেইন। দেখো, এটা একটু তোমার মাথায় রাখো, আমি তোমাদেরকে মেবি জুলাই আপরাইজিংয়ের একটা ওয়ার্ড ছিল এরকম, ডিফায়েন্স। হ্যাঁ, ডিফায়েন্স মানে অবাধ্যতা। তোমার কি অবাধ্যতা মানে বুঝো? ধরো একটা আইন প্রণয়ন করা হয়েছে, তুমি কি করলা? তোমার 10 জন বন্ধু নিয়ে রাস্তায় দাঁড়িয়ে গেলা যে না, আমি আইন মানি না, আমি এখানে শান্তিপূর্ণভাবে স্টে করব, আমি এই আইনকে মানতেছি না। সেটা হচ্ছে ডিফায়েন্স ক্যাম্পেইন, বুঝছো? তো নেলসন ম্যান্ডেলারা তোমার হচ্ছে 1949 সালের পরে এই ডিফায়েন্স ক্যাম্পেইন নামে একটা তোমার ধরো একটা কর্মসূচি হাতে নেয়, ইন হুইচ, যেই আন্দোলনের মধ্যে বা ধরো যে কর্মসূচির মধ্যে এখানে আইটাকে, এই যে নেলসন ম্যান্ডেলা, এই তিনি হচ্ছেন কি ছিলেন বলো তো? আই ওয়াজ প্লেসড, তাকে রাখা হয়েছিল ইন চার্জ অফ ভলান্টিয়ার ছিলেন তিনি। তার মানে তাদের যে কর্মসূচিগুলো হয়তো আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের মধ্যে এমন একটা ক্যাম্পেইন ছিল, ডিফায়েন্স ক্যাম্পেইন, ওই ক্যাম্পেইনের মধ্যে নেলসন ম্যান্ডেলা স্যার ছিলেন একজন স্বেচ্ছাসেবক। ক্লিয়ার? আচ্ছা, তারপর আসো, দিস ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনটা তোমার ছিল ওয়াজ বেসড অন, এটা বেসড অন আমরা পড়ছিলাম না অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মধ্যে, যে বেসড অন মানে কি বলতো? ভিত্তি করা। বেসড অন মানে ভিত্তি করে, তার মানে এই ক্যাম্পেইনটা ছিল, এই ক্যাম্পেইনটার মূল ভিত্তি কী ছিল বলো তো? মূল ভিত্তি ছিল দ্য প্রিন্সিপাল অফ প্যাসিভ রেজিস্ট্যান্স। দেখো, এটা একটু মাথায় রাখো তোমরা, এই যে একটা কথা বারবার আসতেছে, প্যাসিভ মানে কি বলো তো?
অ্যাক্টিভ মানে তো তোমার ডিরেক্ট করা, প্যাসিভ মানে কি ধরো তুমি এভাবে খেলা আর ধরো তুমি মাথা থেকে ঘুরিয়ে একদম এভাবে খেলা, সেটা হচ্ছে প্যাসিভ। রেজিস্ট্যান্স মানে কি জানো? প্রতিরোধ। তার মানে আমরা দেখলাম যে 1912 সালে তোমার গঠিত হওয়ার পর থেকে একদম 1949 সাল পর্যন্ত এবং তারও পর পর্যন্ত আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস যে কটা আন্দোলন করছে বা যে কটা ধরো যে কটা মুভমেন্ট করছে, কোনো একটার মধ্যেও তারা রক্তপাতের ঘটনা ঘটায় নেই, কোনো একটার মধ্যেও তারা হচ্ছে তোমার কোনো রকমের লাঠিপেটা বা ধরো কোনো গাড়ি ভাঙচুর বা তারা কিছুই করে না, তারা একদম নর্মালি পিসফুলি ওদের আন্দোলনটা চালাই গেছে, ঠিক আছে? এবং এইটা পৃথিবীর ইতিহাসে একদম বিরল। তারপরে দেখো মোর দ্যান 8,500 পিপল ডিফাইড অ্যাপার্টেইড অ্যান্ড লস অ্যান্ড ওয়েন্ট টু জেল। দেখো এখানে কি বলছে, আমি অলরেডি এখানে সবগুলো ওয়ার্ড বলে ফেলছি। ডিফাই মানে কি তোমার হচ্ছে ধরো অস্বীকার করা, হ্যাঁ, রিফিউজ। তার মানে প্রায় 8,500 মানুষ বা 8,500 মানুষ বর্ণবাদের এই রুলটাকে বা এই আইনটাকে তোমার হচ্ছে অমান্য করে, অমান্য করে অ্যান্ড ওয়েন্ট টু জেল, তারা কারাগারে যায়। দেখছো 8,500 মানুষ একটা আইনকে তোমার অমান্য করে জেলে চলে যায়, কিন্তু এই জেলে যাওয়ার আগ মুহূর্তে তারা পুলিশের সাথে কোনো রকম হিস্ট্রি, কোনো রকম ধরো জবরদস্তি বা কোনো রকম কোনো পুলিশকে যে পিটিয়ে মেরে ফেলা, তারা কিছুই করে নাই। বুঝছো যে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের যারা লিডার ছিল তারা কতটা বিনয়ী ছিল এবং তারা কতটা স্ট্রিক্ট ছিল, যে তারা ধরো যেই সব রুল প্রণয়ন করতো তাদের দলের কোনো কর্মী এটাকে তোমার ধরো ডিফাই করার কোনো সাহস করতো না। তার মানে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের দ্বারা যে মুভমেন্টটা হয়েছিল সাউথ আফ্রিকান গভর্নমেন্টের বিরুদ্ধে, ওই মুভমেন্টের কারণে 8,500 মানুষকে জেলে ভরা হয়, কিন্তু কোনো ধরনের ভায়োলেশন হয় নাই বা ওইসব মানুষটা কোনো ধরনের রক্তপাত বা কোনো ধরনের মারামারি সংগঠিত করে নাই, ঠিক আছে? তারপরে দেখো তারপরেও দেয়ার ওয়াজ নট এ সিঙ্গল ইনস্টেন্স অফ ভায়োলেন্স। দেখছো আমি এটাই বলতেছিলাম যে যদিও 8,500 মানুষকে গ্রেপ্তার করা হয়, তারপরেও দেয়ার ওয়াজ নট আ সিঙ্গেল ইনস্টেন্স মানে কি এক্সাম্পল, এটা মাথায় রাখবা। ইনস্টেন্স মানে হচ্ছে এক্সাম্পল অফ ভায়োলেন্স। যদিও 8,500 মানুষকে গ্রেপ্তার করা হয়, কিন্তু তারপরেও একটা সামান্য ধরনের কোনো ধরনের কি বলতো কোনো সহিংসতা বা ধরো কোনো ধরনের রক্তপাত বা ধরো কোনো ধরনের হতাহতের সংখ্যা বা কোনো ধরনের ঘটনা ঘটে নাই ইন দ্য কোর্স অফ দিস ক্যাম্পেইন অন দ্য পার্ট অফ এনি ডিফায়ার। দেখো ডিফায়ার মানে কি বলতো অমান্যকারী বা ধরো আন্দোলনকারী। বলছে এই আন্দোলন করতে গিয়ে 8,500 আন্দোলনকারী তোমার হচ্ছে গ্রেপ্তার হয়েছিল, বাট কোনো আন্দোলনকারী পুলিশের গায়ে বা কোনো মানুষের গায়ে বা কোনো মানুষকে খুন বা কিছুই তারা করেনি, তারা শান্তিপূর্ণভাবে ওদের আন্দোলনটা জাস্ট ক্যারি করে গেছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো আই অ্যান্ড 19 কলিগস। দেখো আই মানে ম্যান্ডেলা, তার 19 কলিগ, তার ধরো 19 জন সহকর্মী ওয়ার কনভিক্টে, তাদেরকে দোষী সাব্যস্ত করা হয় ফর দ্য রোল হুইচ উই প্লেড ইন অর্গানাইজিং দ্য ক্যাম্পেইন। তার মানে দেখো আমি কি পড়ছিলাম বলতে একটু আগে আমরা, যে এই ধরো ডিফায়েন্স ক্যাম্পেইনের মধ্যে নেলসন ম্যান্ডেলা স্যার ছিলেন একজন ভলান্টিয়ার, একজন স্বেচ্ছাসেবক। তিনি এবং তার 19 জন সহকর্মীকে এই স্বেচ্ছাসেবক থাকার কারণে তাদেরকে অভিযুক্ত করা হয়, তাদেরকে ধরো আটক করা হয়। বাট আওয়ার সেন্টেন্স, দেখো সেন্টেন্স মানে কি বলতো, এখানে সেন্টেন্স শব্দের অর্থ বাক্য, বাট এখানে সেন্টেন্স অর্থ কী হবে? কারাবাস, কারাদণ্ড। বাট আওয়ার সেন্টেন্সেস ওয়ার সাসপেন্ড মানে কি বলতো বাতিল করে দেওয়া, মেইনলি বিকজ দ্য জাজ, বিচারক মহাশয় বুঝছিলেন, ফাউন্ড দ্যাট ডিসিপ্লিন অ্যান্ড নন ভায়োলেন্স হ্যাড বিন স্ট্রেসড থ্রু আউট। দেখো এখানে বলছে যে আমাকে এবং আমার 19 জন কলিগকে পুলিশ তোমার গ্রেফতার করে, কিন্তু জজ সাহেব যখন দেখলো যে আমাদের আন্দোলনের মূল লক্ষ্য ছিল ডিসিপ্লিন বজায় রাখা এবং নন ভায়োলেন্স মানে কোনো ধরনের সহিংসতা না করা, দ্যাটস ওয়াই আমাদের যেই কারাবাস হওয়ার কথা ছিল তখন এটাকে সাসপেন্ড করে দেন জজ সাহেব, বুঝছো? তারপরে দেখো গভর্নমেন্ট হ্যাজ অলওয়েজ sought to label all its opponent as communist। দেখো এতটুকু একটু মাথায় রাখো, আমি তোমাদেরকে আগে বলছিলাম যে নেলসন ম্যান্ডেলাকে তোমার যে জেলে ভরা হয় বা ধরো জেলে যে তোমার নিক্ষেপ করা হয়, কেন বলো তো? কারণ দক্ষিণ আফ্রিকার গভর্নমেন্ট এটা মনে করতো সবসময় যে সে হয়তো বাইরের কোনো শক্তির মাধ্যমে কাজ করতেছে বা সে হয়তো বাইরের কোনো শক্তির পরশনায় কাজ করতেছে দক্ষিণ আফ্রিকার গভর্নমেন্টকে ডেস্ট্রয় করার জন্য, ঠিক আছে? এখানে বলছে গভর্নমেন্ট হ্যাজ অলওয়েজ sought to label all its opponent। দেখো অপোনেন্ট মানে কি বলতো বিরোধী দল। তার মানে দক্ষিণ আফ্রিকার গভর্নমেন্ট তার বিরোধী যারাই ছিল সবাইকে সে একটা নামে ডাকতো, একটা নামে ট্যাগ দিত, সেটা হচ্ছে কমিউনিস্ট। হ্যাঁ, দিস এলিগেশন মানে কি বলতো যে একটা ধরো এটা কি বলে, ধরো একটা অপবাদ বলতে পারো তুমি এটাকে, ধরো এক ধরনের ধরো মিথ্যা কথা বলতে পারো, এলিগেশন, হ্যাঁ, বা ধরো যে অভিযোগ বলতে পারো। দিস এলিগেশন হ্যাজ বিন রিপিটেড ইন দ্য প্রেজেন্ট
কেস। এই আমি আজকে যে কেসে বা আমি আজকে যে মামলায় আজকে এই কাঠগড়ার মধ্যে আছি, এই কাঠগড়া বা এই মামলার পিছনেও সেম রিজন দেখানো হয়েছে যে আমি বা আমার আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস হয়তো একটা কমিউনিস্ট পার্টি, বাট অ্যাজ আই উইল শো, কিন্তু আমি আজকে দেখাবো দ্য ANC ইজ নট। দেখো এটা একটু মাথায় রাখো তোমরা, যে দ্য ANC মানে কি আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস, ইজ নট, এটা নয়, অ্যান্ড নেভার হ্যাজ বিন, এবং কখনো ছিল না, আ কমিউনিস্ট অর্গানাইজেশন। বলছে আমি আজকে বলবো যে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস এটা কখনোই ছিল না এবং আজকেও না, এটা কখনোই তোমার কোনো কমিউনিস্ট সংগঠন ছিল না। এটা জাস্ট আফ্রিকার মানুষদের তাদের অধিকার আদায়ে, অধিকার রক্ষার ক্ষেত্রে কাজ করে একটা সংগঠন, ঠিক আছে। তারপর আসো ইন 1960, দেখো ইন 1960, এটা একটু তোমরা মাথায় রাখো। ইন 1960 দেয়ার ওয়াজ দ্য শুটিং অ্যাট শার্পভাইল। দেখো এটা একটা জায়গার নাম, শার্পভাইল। আচ্ছা এবার আমি থামি, হ্যাঁ। এবার আমরা যতক্ষণ পর্যন্ত শুরু থেকে আমি যা বলছি একটু আমি শর্ট করে 1 মিনিট একটু তোমাদেরকে বলে রাখি, জাস্ট 30 সেকেন্ড, যে আমাদের নেলসন ম্যান্ডেলা সাহেব যে কথাগুলো বলতেছে এগুলো কিন্তু তিনি তো কোনো জনসভার মধ্যে বলতেছে না, তিনি কিন্তু কোনো মঞ্চে দাঁড়িয়ে বলতেছে না, তিনি কাঠগড়ায় দাঁড়িয়ে এগুলো বলতেছে জজের সামনে এবং পাবলিক প্রসিকিউটরদের সামনে, যে তাকে আজকে যে মামলা এখানে আনা হয়েছে, কারাগারে আনা হয়েছে, তাকে যে আদালতে আনা হইলো, তিনি তাকে ডিফেন্ড করতেছেন। তিনি শুরুতে বলছেন যে আমি একজন লয়ার, আমি যা করছি, আমি ছোটোবেলায় যখন আমি ট্রান্সকেইতে ছিলাম, আমি সেখানে আমার গোত্রের লোকদেরকে, আমার পূর্বপুরুষদের বীরত্ব নিয়ে কথা বলতে শুনতাম, যারা দক্ষিণ আফ্রিকাকে সার্ভ করার জন্য তাদের জীবন দিয়েছিল। আমি ইচ্ছা করি যে জীবন হয়তো আমাকে একটা অপরচুনিটি দিবে, যার মাধ্যমে আমি আমার জীবনকেও দক্ষিণ আফ্রিকার পিপলদের তোমার ধরো অধিকার আদায়ে, তাদের জীবন রক্ষার্থে আমি আমার ক্ষুদ্র চেষ্টা করতে পারি, ঠিক আছে। সো দেখা যাচ্ছে তিনি একাধারে পাবলিক প্রসিকিউটর তাকে নিয়ে যা যা বলছিল, যেসব এলিগেশন তার উপরে আনা হয়েছিল, তিনি সবগুলোকে আস্তে আস্তে ডিফেন্ড করতেছে, বা আস্তে আস্তে তিনি এগুলোকে ধরো ডেস্ট্রয় করতেছেন, যে না, তাকে নিয়ে যা বলা হয়েছে যে তিনি বাইরের দেশের উস্কানিতেগুলো করতেছেন, না, তিনি যা করতেছেন তার দেশের মানুষের জন্য, তিনি যা করতেছেন তার নিজের সজ্ঞানে কারো দ্বারা ইনফ্লুয়েন্স না হয়, ঠিক আছে। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে বলো? এ পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকলে তোমরা অবশ্যই করে ফেলো, কোনো কোশ্চেন আনক্লিয়ার রাখা যাবে না। যে কোনো ধরনের কোশ্চেন তোমরা করে ফেলতে পারো, কজ আমরা সবগুলো কোশ্চেনকে একদম সিম্পলি আনসার করে ফেলবো, ঠিক আছে। আচ্ছা আই হোপ কারো কোনো কোশ্চেন নেই। ওকে, আমরা দেখো শুরু করতে পারি আবার। আচ্ছা, মাই কলিগস অ্যান্ড আই, দেখো আরেকটা আমি বাদ গেছে। দেখো ইন 1960 সালে দেয়ার ওয়াজ দ্য শুটিং অফ অ্যাট শার্পভাইল। বলছে শার্পভাইল নামক জায়গার মধ্যে একটা গোলাগুলির কাজ সংগঠিত হয়েছিল, বা একটা গোলাগুলির কাহিনী ঘটছিল, ঠিক আছে। হুইচ রেজাল্টেড ইন দ্য প্রোক্লেমেশন অফ আ স্টেট অফ ইমার্জেন্সি অ্যান্ড দ্য ডিক্লারেশন অফ দ্য ANC ইজ অ্যাজ অ্যান আনলফুল অর্গানাইজেশন। দেখো এটা কিন্তু একটা টার্নিং পয়েন্ট। দেখো 1960 সালে শার্পভাইল, একটু লক্ষ্য করো, শার্পভাইল নামক জায়গার মধ্যে একটা গোলাগুলির কাহিনী সংগঠিত হয়। ওই কাহিনীর মধ্যে, এই কাহিনীর জন্য বা ধরো মানুষ হতাহত হয়েছিল, বা ধরো কিছু মানুষ মারা গিয়েছিল, এই কারণে তোমার গভর্নমেন্ট স্টেট অফ ইমার্জেন্সি, তখন গভর্নমেন্ট একটা জরুরি অবস্থার ঘোষণা দেয়। ধরো যে এরকম কারফিউ থাকে না আমাদের দেশে, ধরো কেউ বেরোতে পারবে না, বা ধরো কেউ ঘর থেকে বেরোতে পারবে না, বা ধরো যে বের হবে তাকে শ্যুট করা হবে, এরকম একটা অবস্থা, হ্যাঁ। তো যখন শার্পভাইলের মধ্যে তোমার ANC এবং গভর্নমেন্টের মধ্যে একটা গোলাগুলি বা ধরো কোনো একটা সংঘাতের ঘটনা ঘটে, তারপর থেকে গভর্নমেন্ট একটা ক্লু পেয়ে যায়, যে ধরো যে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসকে ধরো যে ডেস্ট্রয় করার জন্য তারা ঘোষণা দেয় কি, যে তারা ডিক্লারেশন দেয় কি, যে দ্য ANC অ্যাজ অ্যান আনলফুল, মানে ধরো কি আনলফুল অর্থ কি অবৈধ, আনলফুল শব্দের অর্থ অবৈধ অর্গানাইজেশন, মানে কি সংস্থা। তার মানে তারা ঘোষণা দেয় বা তারা চিহ্নিত করে যে দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল কংগ্রেস হচ্ছে একটা কি বলতো, একটা কি সংস্থা, একটা অবৈধ সংস্থা বা একটা ভুল সংস্থা, যেটা আসলে মানুষদের কারো ইনভলভ হওয়া উচিত না, এবং এইটার কোনো কার্যক্রম আজ থেকে হতে দেওয়া হবে না, ঠিক আছে, বুঝছো। তারপরে দেখো মাই কলিগস, মানে আমার সহকর্মীরা, অ্যান্ড আই, তার মানে নেলসন ম্যান্ডেলা এবং তার কলিগরা মিলে, আফটার কেয়ারফুল কনসিডারেশন, একটা কেয়ারফুল মানে কি খুব সতর্কভাবে কনসিডারেশন মানে কি বিবেচনা করার পরে, ডিসাইডেড সিদ্ধান্ত নিলাম, দ্যাট উই উড নট অবে, আমরা এটা মানবো না, দিস ডিক্রি। দেখো এই ওয়ার্ডটা তোমরা একটু মাথায় রাখো, যারা নোটপ্যাড নিয়ে বসছো, ডিক্রিকে তোমরা অবশ্যই নোট ডাউন করে ফেলবো। ডিক্রি হচ্ছে, একটু শুধু শর্ট করে লিখে দেই, দ্য অর্ডার অফ গভর্নমেন্ট, দ্য অর্ডার অফ দ্য গভর্নমেন্ট। ডিক্রি কি বলতো, দ্য অর্ডার অফ দ্য গভর্নমেন্ট।
সরকারের যে কোনো সরকারি আদেশকে আমরা ডিক্রি বলতে পারি। কি বলতো? ডিক্রি বলতে পারি। দ্য আফ্রিকান পিপল ওয়ার নট পার্ট অফ দ্য গভর্নমেন্ট অ্যান্ড ডিড নট মেক দ্য লস বাই হুইচ দে ওয়ার গভর্নমেন্ট। দেখো, দ্য আফ্রিকান পিপল ওয়ার নট পার্ট অফ দ্য গভর্নমেন্ট। দেখো, এরকমভাবে ধরো যে এরকমভাবে একটা নিয়ম তারা করছে যেন আফ্রিকান পিপলের যেন আফ্রিকান সরকারদের মধ্যে পড়েই না। হ্যাঁ, অ্যান্ড ডিড নট মেক দ্য লস বাই হুইচ দে ওয়ার গভর্নমেন্ট। এমন একটা তারা নিয়ম প্রতিষ্ঠা করছে যেন তারা শুধু আফ্রিকান পিপলদের শুধু শোষণ করতে পারে, তারা যেন শুধুমাত্র ধরো এটা কী বলতে হয়, শুধুমাত্র টর্চার করতে পারে, শুধু সাপ্রেস করতে পারে, শুধু অপ্রেস, শুধু দমনের মধ্যে রাখতে পারে। ঠিক আছে, তারপরে দেখো, উই বিলিভড ইন দ্য ওয়ার্ডস অফ দ্য ইউনিভার্সাল ডিক্লারেশন। দেখো, একটু মাথা রাখবে এখান থেকে। হ্যাঁ, এখানে তিনি বলছে যে উই বিলিভড ইন দ্য ওয়ার্ডস অফ দ্য ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইট। বলছে মানবাধিকারের একদম চিরন্তন যে কথা বা চিরন্তন যে ঘোষণা, ওইটার মাধ্যমে আমরা জানতে পারি যে দ্য উইল অফ দ্য পিপল শ্যাল বি দ্য বেসিস অফ অথরিটি অফ গভর্নমেন্ট। বলছে যে মানুষের যে ইচ্ছা বা মানুষের যে কামনা, এইটা কোনো সরকারের মূল ভিত্তি হওয়া উচিত। তার মানে কি বলতো, একটা দেশের গভর্নমেন্ট ওটাই করবে যেটা তার দেশের জনগণ চায়, একদম পজিটিভ ওয়েতে। ঠিক আছে, অ্যান্ড ফর আস টু কনসেপ্ট দ্য ব্যানিং ওয়াজ ইকুইভ্যালেন্ট টু অ্যাকসেপ্টিং দ্য সাইলেন্সিং অফ দ্য আফ্রিকানস ফর আ লং টাইম। দেখো, এখানে একটু মাথা রাখতে হবে তোমাদেরকে। 1960 সালে যখন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসকে সাউথ আফ্রিকান গভর্নমেন্ট কর্তৃক ব্যান করা হয়, তখন নেলসন ম্যান্ডেলার তার বিভিন্ন কলিগদেরকে নিয়ে তারা বসছিল যে আমরা কি গভর্নমেন্টের এই আইন মেনে নিব নাকি নিব না। তখন তারা মনে করলো যে অ্যান্ড ফর আস, আমাদের জন্য, টু অ্যাকসেপ্ট দ্য ব্যানিং, এই নিষেধাজ্ঞাকে মেনে নেওয়া বা এই নিষেধাজ্ঞাকে গ্রহণ করা আমাদের জন্য ছিল ওয়াজ ইকুইভ্যালেন্ট। দেখো, ইকুইভ্যালেন্ট মানে কি বলতো, সমকক্ষ বা ধরো সমান। কিসের সমান বলতো? টু অ্যাকসেপ্টিং দ্য সাইলেন্সিং অফ দ্য আফ্রিকানস ফর অল টাইম। বলছে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস ব্যান হয়ে গেছে, এটা মেনে নেওয়াটা ছিল আফ্রিকার মানুষদেরকে চিরদিনের জন্য বোবা করে দেওয়া। বুঝছো? তার মানে যদি আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস আসলেই ব্যান হয়ে যায়, তাহলে আর জীবনে আফ্রিকান মানুষদের নিয়ে বা আফ্রিকান মানুষদের রাইট নিয়ে কথা বলার জন্য আর কাউকেই পাওয়া যাবে না। তোমরা কি বুঝতে পারছো বিষয়টা? যদি এরকম হয়, যদি এরকম আসলে বাস্তবায়িত হয়, তাহলে আফ্রিকান মানুষদের নিয়ে কথা বলার জন্য আর কাউকেই কখনো পাওয়া যাবে না। ঠিক আছে, সো এইটার জন্য আসলে তিনি খুব বেশি কনসার্ন ছিলেন। তিনি খুব বেশি আসলে তার কলিগদের নিয়ে তিনি খুব বেশি আলোচনা করছে যে না, কোনোভাবেই এই রুলসটাকে মেনে নেওয়া যাবে না এবং কোনোভাবেই আজকে ওদের যেই দাবিটাকে মেনে নেওয়া যাবে না। দ্যাটস ওয়াই দেখো তারপর কী হয়েছিল বলো তো, যে দ্য ANC রিফিউজ টু ডিজলভ। দেখো, তার মানে দ্য ANC মানে কি আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস, রিফিউজ টু মানে কি তারা অস্বীকার করে, ডিজলভ ধরো একদম তাদেরকে ধ্বংস হতে দেওয়ার জন্য তারা বা ধরো আশা ছাড়িয়ে দেওয়ার জন্য তারা আশা ছাড়তে রাজি ছিল না, বাট ইনস্টিড ওয়েন্ট আন্ডারগ্রাউন্ড। তার মানে তারা আন্ডারগ্রাউন্ডে চলে যায়। বুঝছো বিষয়টা? বুঝো নাই। এখানে বলছে যেহেতু গভর্নমেন্ট একবার ডিক্লেয়ার দিয়ে দিছে যে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের কোনো অ্যাক্টিভিটি আর চলবে না, তারা তো আর জনসম্মুখে কোনো অ্যাক্টিভিটি করতে পারবে না। দ্যাটস ওয়াই তারা কী করছে, তারা আন্ডারগ্রাউন্ডে চলে গেছে, তারা গোপনে ওদের অ্যাক্টিভিটি চালাইতো, কারণ তারা বিশ্বাস করতো যে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস কখনো ব্যান হতে পারে না। ঠিক আছে, তারপরে দেখো, সাম অফ দিস মে অ্যাপিয়ার ইররেলেভেন্ট টু দিস ট্রায়াল। এই আজকে যে ট্রায়ালটা হচ্ছে, এই ট্রায়ালটা হয়তো কিছু জিনিস হয়তো এটাতে মানে ধরো অসঙ্গতিপূর্ণ মনে হতে পারে। ইনফ্যাক্ট আই বিলিভ নান অফ ইটস ইররিলেভেন্ট বিকজ ইট উইল, আই হোপ, enable the court appreciate the attitude eventually adopted by the various person and bodies concerned in the national liberation movement. দেখো এখানে কি বলছে যে, আচ্ছা আমি একটু এখানে শর্ট করে অনুরোধ করে দিই। দেখো এখানে বলছে যে আমার কিছু কথা হয়তো আজকের এই কোর্টের মধ্যে অপ্রাসঙ্গিক মনে হতে পারে, কিন্তু না, এখানের মধ্যে আমি যাই যে বলছি, দেখো এগুলো হয়তো তোমার হচ্ছে বিভিন্ন মানুষদের দ্বারা এক্সপিরিয়েন্স করা, বা আমার নিজেও হয়তো আমি এগুলো এক্সপিরিয়েন্স করেছি। এবং দেখো বলছি কি, ইন্টারন্যাশনাল লিবারেশন মুভমেন্ট, জাতীয় ধরো স্বাধীনতার আন্দোলনের জন্য যেসব জিনিস প্রয়োজন বা যেসব জিনিস প্রয়োজন ছিল আগ মুহূর্তে, এখন বর্তমান সময়ে আমি যে আন্দোলনটা করতেছি বা আমার আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস যা করতেছে বা তা যা চাচ্ছে, এটা কিন্তু আসলে রিলেভেন্ট, এটা কিন্তু আসলে ইরিলেভেন্ট না, এটা কিন্তু আসলে অপ্রাসঙ্গিক না। এইটা এবং আফ্রিকার জনগণের যেই আত্মার যে আন্দোলন, এটা একদম সেম রেখায়, সেম ধারায় গ্রথিত। ঠিক আছে, তারপরে দেখো, হোয়েন আই ওয়েন্ট টু জেল, যখন আমি কারাগারে গেলাম ইন 1962 সালে, দ্য ডোমিনেন্ট আইডিয়া ওয়াজ দ্যাট লস অফ লাইফ শুড বি অ্যাভয়েডেড। দেখো বলছি কি, 1962 সালে যখন তিনি কারাগারে গেলেন, তিনি মনে করলেন যে
একটা মেইন আইডিয়া, ডোমিনেন্ট আইডিয়া ছিল তার মাথার মধ্যে যে দ্যাট লস অফ লাইফ শুড বি অ্যাভয়েডেড। বলছে আর কোনো জীবনকে হারিয়ে যেতে দেওয়া যাবে না, আর কোনো আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের কোনো টিম মেম্বারকে হারিয়ে যেতে দেওয়া যাবে না, কোনো লাইফকে লস করা যাবে না, ঠিক আছে। আই নাও নো দ্যাট দিস ওয়াজ স্টিল সো ইন 1963। বলছে 1962 সালে তারা জেলে যাওয়ার আগে তিনি একটা কথা বলে গেছিলেন তার কলিগদেরকে যে না, তোমরা কোনো হতাহতের সংখ্যা ঘটাবে না, তোমরা কোনো জীবন নিয়ে খেলবা না। তিনি জানতে পারলেন যে 1963 সালে তার কথাটা সবাই মান্য করছে, কোনো হতাহতের সংখ্যা ঘটে নাই, কোনো ভায়োলেশন কেউ সংগঠিত করে নাই, ঠিক আছে। তারপরে দেখো, আই মাস্ট রিটার্ন টু জুন 1961। বলছে আমাকে জুন মাসের 1961 সালে জুন মাসে ফিরতে হতো। হোয়াট ওয়ার উই দ্য লিডার অফ আওয়ার পিপল ডু আমি এবং আমাদের মানুষদের যেসব নেতারা তারা কি করতো। ওয়ার উই টু গিভ ইন টু দ্য শো অফ ফোর্স অ্যান্ড দ্য ইমপ্লাইড থ্রেট অ্যাগেনস্ট ফিউচার অ্যাকশন। বলছে আমরা কি তাদের ভয়, তাদের থ্রেটের মধ্যে বা থ্রেটের সামনে আমাদের সকল ধরনের মোটিভেশনকে শেষ করে দিতাম নাকি, অর ওয়ার উই টু ফাইট ইট অ্যান্ড ইফ সো, নাকি আমরা এটাকে ফাইট করতাম, নাকি আমরা এটাকে ডিফেন্ড করতাম। যদি তাই হতো তাহলে হাউ, কিভাবে। বলছে যদি আমরা আসলেই গভর্নমেন্টের ডিক্লারেশনকে মেনে নিতাম তাহলে কি হতো, আর যদি আমরা এটাকে একদম ডিরেক্টলি ফাইট করতাম তাহলে কি হতো, এবং যদি করতাম তাহলে কিভাবে করতাম, ঠিক আছে। এগুলো তিনি আসলে তার আক্ষেপ থেকে বলছেন। দেখো তারপরে উই হ্যাড নো ডাউট, আমাদের কোনো সন্দেহ নাই যে দ্যাট উই হ্যাড টু কন্টিনিউ দ্য ফাইট। দেখছো কি ডিটারমাইন্ড ছিল তিনি। এখানে তিনি বলছেন যে আমার কোনো সন্দেহ ছিল না, আমাদের কোনো সন্দেহ ছিল না যে যাই হোক না কেন উই হ্যাড টু কন্টিনিউ দ্য ফাইট, যাই হোক না কেন আমাদেরকে লড়াই চালিয়ে যেতেই হবে। এনিথিং এলস উড হ্যাভ বিন অ্যাবজেক্ট সারেন্ডার। দেখো অ্যাবজেক্ট মানে কি জানো, নিঃশর্ত। অ্যাবজেক্ট মানে কি নিঃশর্ত, সারেন্ডার মানে কি আত্মসমর্পণ। বলছে নেলসন ম্যান্ডেলা এখানে বলতেছে যে তিনি এবং তার কলিগরা শুধু একটা কথাই ভাবতেন যে আফ্রিকার ন্যাশনাল কংগ্রেসের যে কার্যক্রম এইটা যে কোনো মূল্যে কন্টিনিউ করতে হবে। আর এটাকে কন্টিনিউ করার না মানে হচ্ছে কি বলতো, যে একটা নিঃশর্ত সারেন্ডার করা। আর যদি আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস একবার ব্যান হয়ে যায়, যদি একবার অফ হয়ে যায়, তাহলে আর জীবনে আফ্রিকার মানুষদের নিয়ে কথা বলার জন্য কেউ থাকবে না, বা আফ্রিকার মানুষরা চিরজীবনের জন্য ধরো তোমার হচ্ছে একদম একা হয়ে যাবে, তাদেরকে নিয়ে কথা বলার জন্য আর কেউই থাকবে না, ঠিক আছে। আচ্ছা, তোমাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করে ফেলবা, যে কোনো ধরনের কোশ্চেন, কজ প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্ট্যান্ট এবং প্রত্যেকটা কি পয়েন্টকে তোমাদেরকে একটু হিট করতে হবে। ওকে, দেখো আচ্ছা, তো বলছে আওয়ার প্রবলেম, আমাদের সমস্যা ছিল ওয়াজ নট হোয়েদার টু ফাইট। তার মানে এখানে ম্যান্ডেলা বলতেছে যে আমাদের সমস্যা ছিল না যে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব কি যাব না, এটা কিন্তু তাদের কোনো কোশ্চেন ছিল না, তাদের কোনো মাথা ব্যথা ছিল না, তারা জানতো যে তাদেরকে আন্দোলন করতে হবে। তাদের সমস্যা ছিল বাট ওয়াজ হাউ টু কন্টিনিউ দ্য ফাইট। তার মানে ম্যান্ডেলারা তাদের আন্দোলনকে যে চালিয়ে যেতে হবে তারা সেটা জানতো, কিন্তু আন্দোলনটা তারা কিভাবে করবে, তারা কোন ওয়েতে করবে তারা এটা জানতো না। এটা একটা প্রবলেম ছিল ওদের জন্য যে আসলে আন্দোলনটা কীভাবে করব, কোথায় অ্যাক্টিভিটি করব, কোথায় জনসমাবেশ করব বা কাকে বলবো, এগুলো ছিল ওদের জন্য একটা থ্রেটের মতো, একটা প্রবলেমের মতো, ঠিক আছে। তারপরে দেখো উই অফ দ্য ANC, আমরা এবং আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস হ্যাড অলওয়েজ স্টুড ফর আ নন রেশিয়াল ডেমোক্রেসি। দেখো নন রেশিয়াল মানে কি বলতো, জাতি একদম ধরো যে কোনো বর্ণ বৈষম্য ভিত্তিক বা ধরো কোনো বর্ণ বৈষম্য ছাড়াই একটা ডেমোক্রেসি, মানে ধরো ব্ল্যাক পিপলরা গণতন্ত্রের যে সুফল ভোগ করবে, তোমার হচ্ছে যে হোয়াইট পিপলরা গণতন্ত্রের ঠিক সেম সুফল ভোগ করবে, ঠিক আছে। অ্যান্ড উই শার্ন ফ্রম এনি অ্যাকশন হুইচ মাইট ড্রাইভ দ্য রেসেস ফার্দার অ্যাপার্ট দেন দে অলরেডি হ্যাভ দ্য। দেখো শার্ক মানে কি বলতো, কুসকানো মানে কি বলো, তুমি যখন একটা কেশোকে কোনো কিছু দিয়ে চাপ দিয়ে ধরবা, দেখবে সে একদম কুচকিয়ে সে একদম এখান থেকে বেরিয়ে যাবে। তার মানে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের লিডাররা এমন কোনো কাজ করতো না, এনি অ্যাকশন এমন কোনো কাজ করতো না হুইচ মাইট ড্রাইভ দ্য রেসেস মানে কি জাতি, তার মানে ওদের মধ্যে দুইটা জাতি ছিল, হোয়াইট এবং ব্ল্যাক। তার মানে তারা এমন কোনো কাজ করতো না যে কাজের ফলে ফার্দার অ্যাপার্ট মানে কি আলাদা করা, দে অলরেডি ওয়ার। তার মানে ইতিমধ্যে সাউথ আফ্রিকার মধ্যে ব্ল্যাক এবং হোয়াইটের মধ্যে একটা দ্বন্দ্ব চলতেছিল। তার মানে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস ফার্দার এমন কোনো কাজ করবে না
যার ফলে তাদের মধ্যে দ্বন্দ্বটা আরও বেড়ে যায়। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। এই জন্য তারা এমন কোনো কাজ করে নাই, তারা কোনো ভায়োলেন্স ঘটায় নাই। বাট দ্য হার্ড ফ্যাক্ট ওয়ার, কিন্তু সবচেয়ে কঠিন বিষয়টা হচ্ছে দ্যাট 50 ইয়ার্স অফ নন ভায়োলেন্স, দেখো 50 ইয়ার্স অফ নন ভায়োলেন্স। দেখছো আমি যে বলছিলাম একটু আগে যে 1912 সালে গঠিত হওয়ার পরে, 1912 সালে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস গঠিত হয়েছে। 1963 সাল পর্যন্ত তোমার প্রায় 50 বছরের বেশি সময় পর্যন্ত তোমার হচ্ছে ওরা কিন্তু কিছু অর্জন করতে পারে না। ওরা সবসময় ওদেরকে নিউট্রাল পয়েন্টে রাখার ট্রাই করছে। ওরা কখনো আন্দোলন করতে গিয়ে কোনো মানুষকে খুন করে নাই, কোনো গাড়িতে আগুন লাগায় নাই, কোনো কিছু করে নাই। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে হ্যাড ব্রড দ্য আফ্রিকান পিপল নাথিং। কিন্তু এই যে অসহিংস আন্দোলন, এটা কিন্তু তাদেরকে কিছু দেয় নাই, বাট মোর অ্যান্ড মোর রিপ্রেসিভ লেজিসলেশন। দেখো রিপ্রেসিভ মানে কি? দমনমূলক। লেজিসলেশন মানে কি? আইন। তার মানে আফ্রিকান মানুষরা শুধুমাত্র পেয়েছে কি? দমনমূলক আইন পাইছে, এবং তোমার হচ্ছে পাইছে কি? অ্যান্ড ফিউয়ার রাইট। তার মানে তাদের অধিকারগুলো আস্তে আস্তে কমতেছিল। তারা আন্দোলন করতো অধিকার বেশি করার জন্য, কিন্তু গভর্নমেন্ট তাদেরকে অধিকার কাটতে কাটতে এক সময় তাদেরকে একদম এক ঘরে করে ফেলছে, এরকম একটা অবস্থা। ঠিক আছে, তারপরে দেখো ইট ইজ ট্রু, এটা সত্য যে অ্যাজ আই হ্যাভ অলরেডি স্টেটেড, আমি অলরেডি বলে ফেলছি দ্যাট আই হ্যাভ বিন ইনফ্লুয়েন্সড, আমি প্রভাবিত হয়েছিলাম বাই মার্কসিস্ট থট। দেখো তোমার কার্ল মার্কস ছিল না? কার্ল মার্কস, হ্যাঁ, একজন ফিলোসফিস্ট ছিল। তো উনি তোমার বলছিল যে ওনার কিছু রুল ছিল। তো আমাদের নেলসন ম্যান্ডেলা ওই সেম থট বা কার্ল মার্কসের চিন্তাভাবনা দিয়ে তিনি তোমার জন্য ইনফ্লুয়েন্স ছিলেন, মানে তিনি কার্ল মার্কসকে খুব বেশি ফলো করতেন। বাট দিস ইজ অলসো ট্রু, কিন্তু এটাও সত্যি যে অফ মেনি অফ দ্য লিডার অফ দ্য নিউ ইন্ডিপেন্ডেন্ট স্টেট, ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন, স্টেট মানে কি? দেশ বা রাষ্ট্র। বলছে আমি যেমন করে কার্ল মার্কসকে পছন্দ করি বা ফলো করি, এটা কিন্তু শুধু আমার ক্ষেত্রে না, এবং বর্তমানে যেসব দেশ স্বাধীন হচ্ছে ওই দেশগুলার লিডার যারা আছে ওরাও কিন্তু কার্ল মার্কসকে খুব বেশি ফলো করে। তারপরে দেখো সাস ওয়াইডলি ডিফারেন্ট পার্সন, যেমন খুব বেশি দূরে যাওয়া বা ধরো খুব বেশি রিনাউন্ড পার্সন বা ধরো খুব বেশি ফেমাস পার্সন, যেমন দেখো গান্ধী, নেহেরু, নেক্রুমা, অ্যান্ড যেমন দেখো যে নাসের, অ্যাকনলেজ দিস ফ্যাক্ট, তারা সবাই এটাকে স্বীকার করছে বা সবাই এটাকে সমর্থন পোষণ করছে। তারা নিজেরাও তোমার হচ্ছে যে এই সেম থট পোষণ করে। তারপরে দেখো উই অল অ্যাকসেপ্ট দ্য নিড ফর সাম ফর্ম অফ সোশ্যালিজম। সোশ্যালিজম মানে কি জানো? সমাজতন্ত্র। সোশ্যালিজম মানে সমাজতন্ত্র। তার মানে বলছে যে আমরা সবাই, উই অল অ্যাকসেপ্ট দ্য নিড, আমরা একটা প্রয়োজনকে অনুভব করি ফর সাম ফর্ম অফ সোশ্যালিজম টু এনেবল আওয়ার পিপল টু ক্যাচ আপ উইথ দ্য অ্যাডভান্সড কান্ট্রিজ অফ দিস ওয়ার্ল্ড। আচ্ছা একটু শর্ট করে দেখি, হ্যাঁ। বলছে আমাদের আসলে কিছু কিছু ক্ষেত্রে সমাজতন্ত্র দরকার। কেন বলো তো? টু এনেবল আওয়ার পিপল, আমাদের দেশের লোকদেরকে সুযোগ দেওয়ার জন্য, টু ক্যাচ আপ উইথ দ্য অ্যাডভান্সড কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। বলছে বিশ্বের উন্নত রাষ্ট্রগুলোর সাথে প্যাচ আপ করার জন্য বা ধরো ক্যাচ আপ একদম সমানে যাওয়ার জন্য আমাদেরকে আসলে সমাজতন্ত্রের কিছু রুল অ্যাপ্লাই করা দরকার। অ্যান্ড টু ওভারকাম দেয়ার লেগাসি অফ এক্সট্রিম পোভার্টি। এক্সট্রিম মানে কি বলতো? চরম। পোভার্টি মানে কি? দারিদ্রতা। বলছে দারিদ্রতার একদম চরম লেভেল থেকে ওদেরকে তোমার হচ্ছে ওভারকাম করার জন্য, তুলে আনার জন্য আমাদের মাঝে মধ্যে সমাজতন্ত্র আমাদের দরকার। বাট দিস ডাজ নট মিন উই আর মার্কসিস্ট, কিন্তু এটা প্রমাণ করে না যে আমরা একদম কার্ল মার্কসের অনুসারী হয়ে গেছি বা মার্কসবাদী হয়ে গেছি আমরা। ঠিক আছে, আই হ্যাভ বিন ইনফ্লুয়েন্সড ইন মাই থিঙ্কিং বাই বোথ ওয়েস্ট অ্যান্ড ইস্ট। বলছে আমি প্রাচ্য এবং পাশ্চাত্য দুইটা সাবকন্টিনেন্ট থেকে আমি হচ্ছে তোমার প্রভাবিত হয়েছে। অল দিস হ্যাজ লেড মি টু ফিল দ্যাট ইন মাই সার্চ ফর এ পলিটিক্যাল ফর্মুলা। দেখো খুব লক্ষ্য করো, তিনি আসলে নেলসন ম্যান্ডেলা পৃথিবীর পলিটিক্সকে তিনি খুব বেশি ফলো করতেন, যে প্রাচ্যে কী হচ্ছে, পাশ্চাত্যে কী হচ্ছে, কোন দেশটা নতুন করে স্বাধীন হচ্ছে, কোন দেশটা নতুন করে পরাধীন হচ্ছে এবং কেন হচ্ছে, ওদের লিডাররা কী করে, লিডাররা কাকে ফলো করে, তিনি কিন্তু এগুলো খুব খবর রাখতেন। তো এখানে বলছে যে তিনি এগুলো দেখতেন কেন? পলিটিক্যাল ফর্মুলা। তিনি তার নিজের দেশ সাউথ আফ্রিকার জন্য একটা সমাধানের জন্য তিনি বিভিন্ন দেশকে ফলো করতেন। আই শুড বি অ্যাবসোলিউটলি ইম্পার্শিয়াল অ্যান্ড অবজেক্টিভ। বলছে তিনি মনে করতেন যে তার সাউথ আফ্রিকার জন্য একটা পলিটিক্যাল একটা সলভ বা একটা ধরো সলিউশন করার জন্য বা সাউথ আফ্রিকার মানুষদের জন্য একটা রাজনৈতিক সমাধানের জন্য তাকে অবশ্যই হতে হবে ইম্পার্শিয়াল, তাকে অবশ্যই হতে হবে অবজেক্টিভ। বুঝছো? অবজেক্টিভ মানে কি বলো তো? বস্তুনিষ্ঠ। এটাকে রাইট ডাউন করে রাখো, বস্তুনিষ্ঠ
এবং ইম্পার্শিয়াল মানে কি বলতো, একদম ধরো নিরপেক্ষ। ইম্পার্শিয়াল মানে কি নিরপেক্ষ, তার মানে ম্যান্ডেলা এখানে বলতেছে যে আমি বিশ্বাস করি যদি আমি আফ্রিকার মানুষদের জন্য একটা নিরপেক্ষ বা ধরো ওদের যদি আমি পলিটিক্যাল একটা কী বলে এটাকে, যদি আমি ওদেরকে পলিটিক্যাল একটা স্বাধীনতা দিতে চাই তাহলে অবশ্যই আমাকে নিরপেক্ষ হতে হবে এবং অবশ্যই আমাকে কী হতে হবে বলতো, আমাকে বস্তুনিষ্ঠ হওয়া লাগবে, আমাকে কারো পক্ষপাত করা যাবে না, ঠিক আছে। তারপরে দেখো আই শুড নট টাই, টাই মানে কি জানো, বেঁধে ফেলা। আই শুড নট টাই মাইসেলফ, আমি কখনো, আমার উচিত হবে না আমার নিজেকে বেঁধে ফেলা টু এনি পার্টিকুলার সিস্টেম অফ সোসাইটি আদার দ্যান সোশ্যালিজম। বলছে আমাকে সমাজতন্ত্র ছাড়া সমাজের অন্যান্য কোনো রুলসের সাথে আমার নিজেকে বেঁধে ফেলাটা উচিত হবে না, ঠিক আছে। আই মাস্ট লিভ মাইসেলফ ফ্রি টু বরো দ্য বেস্ট ফ্রম দ্য ওয়েস্ট অ্যান্ড ফ্রম দ্য ইস্ট। বলছে আমি অবশ্যই আমার নিজেকে ছেড়ে দিব বা আমি নিজেকে উন্মুক্ত রাখবো প্রাচ্য এবং পাশ্চাত্য, ইস্ট এবং ওয়েস্ট থেকে ভালো বিষয়গুলো আমার দেশের মধ্যে নিয়ে আসার জন্য, বুঝছো, মানে ভালো আইডিয়াগুলো যে প্রাচ্যের মধ্যে কি হচ্ছে, পাশ্চাত্যের মধ্যে এত ডেভেলপমেন্ট হচ্ছে কিভাবে, আমি সেম ওয়েতে অ্যাপ্লাই করে আমি কি তোমার হচ্ছে যে ইয়ের মধ্যে যে আমি সাউথ আফ্রিকার মধ্যে কি আমি সেম রুলসটাকে আমি অ্যাপ্লাই করতে পারি কি না, তিনি এগুলো ভেবে সবসময় তিনি মনে করতেন যে প্রাচ্য এবং পাশ্চাত্য সব দিক থেকে তারা আসলে কিছু শিখার আছে এবং তিনি সবসময় এগুলো শিখতে চান এবং সেই শিখার বিষয়টা তিনি তার দেশের মধ্যে সাউথ আফ্রিকার মধ্যে তিনি এটাকে অ্যাপ্লাই করতে চান, ঠিক আছে। আচ্ছা, এবার আসো, আওয়ার ফাইট ইজ অ্যাগেনস্ট রিয়াল, আমাদের যে লড়াইটা এটা কিন্তু আসলে রিয়াল অ্যান্ড নট ইমাজিনারি হার্ডশিপ। হার্ডশিপ মানে কি বলতো, কষ্ট বা ধরো যে দুঃখ। আমাদের লড়াই কিন্তু আসল কষ্টের বিরুদ্ধে, নট ইমাজিনারি মানে কোনো কাল্পনিক দুঃখের বিরুদ্ধে না। অল টু ইউজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য স্টেট প্রসিকিউটর। দেখো প্রসিকিউটর মানে কি বলতো, পাবলিক প্রসিকিউটর বা ধরো যে আসলে অভিযুক্ত করে একজন আসামিকে, আসামির ভুল প্রমাণের জন্য রাষ্ট্র যেই উকিল স্থাপন করে সেটা হচ্ছে পাবলিক প্রসিকিউটর। তো ওই পাবলিক প্রসিকিউটর যখন নেলসন ম্যান্ডেলার বিরুদ্ধে তোমার হচ্ছে যে বলতেছিল যে এই লোকটা এই করছে ওই করছে, তখন সে আসলে অনেক কিছু বলছিল তার নামে, যে ধরো তিনি এই করছে, তিনি এটা ভুল বলতেছে। তো এখন ম্যান্ডেলা বলতেছে যে আমাদের স্টেট প্রসিকিউটর যেগুলো বলছিলেন যে আমরা হয়তো কোনো একটা কাল্পনিক দুঃখের বিরুদ্ধে সংগ্রাম করছি, কিন্তু না, আমাদের লড়াই হচ্ছে এগেনস্ট রিয়াল হার্ডশিপ। আমাদের লড়াইটা হচ্ছে কঠিন, একদম বাস্তবিক যেই লড়াইটা আছে, বাস্তবিক কষ্টের বিরুদ্ধে আমরা লড়াই করতেছি, সো কল্ড হার্ডশিপ না। বেসিক্যালি উই ফাইট এগেনস্ট টু ফিচার্স, আমরা দুইটা বিষয় নিয়ে লড়াই করতেছি বা আমরা লড়াই করতেছি দুইটা বিষয়কে অ্যাচিভ করার জন্য। হুইচ আর দ্য হলমার্ক, দেখো হলমার্ক মানে কি জানো, বৈশিষ্ট্য। হলমার্ক মানে কি বৈশিষ্ট্য, আমরা বৈশিষ্ট্যের জন্য, দুইটা বৈশিষ্ট্যের জন্য আমরা লড়াই করতেছি, অফ আফ্রিকান লাইফ ইন সাউথ আফ্রিকা অ্যান্ড হুইচ আর এন্ট্রান্সড বাই লেজিসলেশন হুইচ উই সিক টু হ্যাভ রিপিটেড। হ্যাঁ, তো এখানে বলছে তোমার যে আমরা যেই বিষয়টাকে আসলে তোমার কি করতেছি, ধরো যে আমরা যে বিষয়টার জন্য আন্দোলন করতেছি বা আমরা যে দুইটা বিষয়ের জন্য মুভমেন্ট করতেছি, কিন্তু দেখা যাচ্ছে যে আফ্রিকান গভর্নমেন্ট ওই দুইটা বিষয়কে বারবার আমাদের উপর চাপাই দিচ্ছে, ঠিক আছে, বা গভীর করতেছে। দেখো দিস ফিচার্স, এইসব সুবিধাগুলো বা এইসব কারণগুলো, আর পভার্টি, একটা হচ্ছে পভার্টি, একটা তোমার হচ্ছে কি বলতো ল্যাক অফ হিউম্যান ডিগনিটি, ঠিক আছে। তাহলে দেখো দুইটা জিনিস, দারিদ্রতা এবং মানুষের যে মর্যাদাবোধের অভাব। অ্যান্ড উই ডু নট নিড কমিউনিস্ট অর সো কল্ড এজিটেটর। দেখো এই ওয়ার্ডটা তোমরা একটু লিখে রাখো, এজিটেটর শব্দের শাব্দিক অর্থ তোমার হচ্ছে উস্কানি দাতা। কি বলতো, উস্কানি দাতা বা যারা উস্কানি দেয়। বলছে আমাদের দেশ থেকে দারিদ্রতা এবং মর্যাদাবোধের অভাব বা মূল্যবোধের অভাবকে দূর করার জন্য আমাদের কোনো বৈদেশিক উস্কানিদাতার প্রয়োজন নাই বা কোনো কমিউনিস্টের প্রয়োজন নাই। টু টিচ আস অ্যাবাউট দিস থিং, এগুলো আমরা নিজেরাই জানি যে আমাদের দেশ থেকে দারিদ্রতা দূর করতে হবে, আমাদের দেশে মূল্যবোধের ব্যবহারকে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। সো তিনি বলছেন যে, মানে তিনি একটা কথায় বারবার বলছেন যে আমাদেরকে কোনো বাইরের দেশ পরাজিত করতেছে না, আমরা নিজেদের সজ্ঞানে আমরা এসব আন্দোলন চালিয়ে যাচ্ছি, ঠিক আছে। ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, তারপরে দেখো দ্য হাইয়েস্ট পেইড অ্যান্ড দ্য মোস্ট প্রসপারাস সেকশন অফ আরবান আফ্রিকান লাইফ ইজ জোহানেসবার্গ। দেখো কি লিখছে, দেখো বলছে দ্য হাইয়েস্ট পেইড অ্যান্ড দ্য মোস্ট প্রসপারাস। দেখো প্রসপারাস মানে কি জানো তো, উন্নত বা ধরো সবচেয়ে উন্নত সেকশন অফ আরবান আফ্রিকার, শহরে মানে ধরো সাউথ আফ্রিকার মধ্যে শহরের জীবনের সবচেয়ে বেশি বিলাসবহুল জায়গা হচ্ছে জোহানেসবার্গ, যেখানে তিনি ধরো যে আইন প্র্যাকটিস করতেন বা ধরো যেখানে তিনি কোর্ট প্র্যাকটিস করতেন।
ইয়েট দেয়ার অ্যাকচুয়াল পজিশন ইজ ডেসপারেট, কিন্তু সেখানের অবস্থাও খুব বেশি হতাশাজনক, সেখানের অবস্থাও খুব বেশি ডেসপারেট, মানে সেখানে কোনো রুলস ঠিকমতো অ্যাপ্লাই হচ্ছে না, সেখানে টাকা পয়সা আছে বাট দেখো সেখানে তোমার ব্ল্যাক পিপলরা খুব বেশি টর্চারের শিকার হচ্ছে, ঠিক আছে, এগুলো আর কি। পোভার্টি গোজ হ্যান্ড ইন হ্যান্ড উইথ ম্যাল নিউট্রিশন, দেখো কি বলছে এখানে, দেখো তো, পোভার্টি মানে দারিদ্রতা, গোজ হ্যান্ড ইন হ্যান্ড উইথ ম্যাল নিউট্রিশন, বলছে দারিদ্রতা আর অপুষ্টি এবং ডিজিজ মানে রোগ, দেখছো, দারিদ্রতার সাথে আরও দুইটা জিনিস কিন্তু যায়, সেটা হচ্ছে অপুষ্টি এবং হচ্ছে মৃত্যু, এই দুইটা বিষয় দারিদ্রতার সাথে খুব বেশি কানেক্টেড। দ্য ইনসিডেন্স অফ ম্যাল নিউট্রিশন অ্যান্ড ডিফিসিয়েন্সি ডিজিজ ইজ ভেরি হাই অ্যামাং আফ্রিকান, বলছে যে দ্য ইনসিডেন্স অফ ম্যাল নিউট্রিশন, যে অপুষ্টির যেসব শিকার, অ্যান্ড ডেফিসিয়েন্সি ডিজিজ ইজ ভেরি হাই অ্যামাংস্ট আফ্রিকান, বলছে আফ্রিকার মানুষদের মধ্যে অপুষ্টিতে ভুগে এবং ধরো রোগ প্রতিরোধ ক্ষমতার অভাবে মারা যাওয়ার বা ধরো অসুস্থ হওয়ার প্রবণতা খুব বেশি, হ্যাঁ, অন্যান্য কান্ট্রি থেকে। তারপরে দেখো টিউবারকিউলোসিস, যক্ষা, পেলেগ্রা, দেখা যায় কোয়াশিরকর, গ্যাস্ট্রোএন্ট্রিটিস, অ্যান্ড দেখা যায় স্কারভি। স্কারভি তোমাদের এটা পরিচিত রোগ, ধরো মুখে যে ঘা হয়, ভিটামিন সির, এখান থেকে তোমরা মেইনলি 2-3টা রোগের কথা জানবা। টিউবারকুলোসিস মানে কি, যক্ষা, প্লেগ্রা, দেন তোমার ধরো স্কারভি, স্কারভি মানে কি ভিটামিন সির অভাবে মুখের ভিতরে যে ঘা হয় সেটা হচ্ছে তোমার স্কারভি, হ্যাঁ। আচ্ছা, ব্রিং ডেথ অ্যান্ড ডিস্ট্রাকশন অফ হেলথ, বলছে এই রোগগুলা তোমার হচ্ছে অপুষ্টির কারণে হয়ে থাকে এবং এগুলোর কারণে আসলে বর্তমান ব্রিং ডেথ অ্যান্ড ডিস্ট্রাকশন অফ হেলথ, বর্তমানে এগুলোর কারণে আফ্রিকার মানুষদের স্বাস্থ্য এবং জীবনের মধ্যে স্বাস্থ্যের মধ্যে অবনতি ঘটে ওদের মৃত্যু ডেকে আনতেছে। তারপরে দেখো যে দ্য ইনসিডেন্স অফ ইনফ্যান্ট মানে কি বলতো, নবজাতক, মোর্টালিটি ইজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড, বলছে আফ্রিকার মধ্যে বাচ্চাদের মৃত্যু বা শিশু মৃত্যুর হার কিন্তু খুব বেশি, কারণ কি তারা অপুষ্টিতে ভুগে, ঠিক আছে। তারপরে দেখো দ্য কমপ্লেইন্ট অফ আফ্রিকানস হাউএভার ইজ নট অনলি দ্যাট দে আর পুয়ার, দেখো দ্য কমপ্লেইন্ট অফ আফ্রিকানস, আফ্রিকার মানুষদের কমপ্লেইন কিন্তু এইটা না যে হাউএভার ইজ নট অনলি দ্যাট দে আর পুয়ার অ্যান্ড হোয়াইট আর রিচ, দেখো আফ্রিকার মানুষদের কিন্তু বা ব্ল্যাক পিপলদের কিন্তু এইটা ক্ষোভ না বা এইটা কিন্তু তাদের দাবি না যে তারা গরিব আর যারা সাদা মানুষ ওরা সুন্দর, বুঝো নাই, মানে আফ্রিকান যারা ব্ল্যাক পিপল ছিল তারা কিন্তু এইটা নিয়ে আক্ষেপ করতো না যে ওদের টাকা পয়সা কম আর সাদা মানুষদের টাকা পয়সা বেশি, তারা কিন্তু এটা কখনোই মনে করতো না, বরং দ্য লস হুইচ আর মেড বাই দ্য হোয়াইটস, কিন্তু হোয়াইটদের দ্বারা যেসব আইন করা হয়েছিল আর ডিজাইন টু প্রিজার্ভ দিস সিচুয়েশন, দেখো প্রিজার্ভ মানে কি রক্ষা করা, দিস সিচুয়েশন মানে কি অবস্থা, তার মানে ধনীরা তো দেখো সাদা মানুষরা তো হোয়াইটরা তো তোমার অনেক টাকা পয়সার মালিক ছিল, এটা সত্যি কথা, এবং যারা কালো ছিল ওদের তেমন কোনো সম্পত্তি ছিল না, কিন্তু কালো পিপলরা যে গ্রো করবে, কালো পিপলরা যে তোমার তাদের কষ্টের মাধ্যমে টাকা পয়সা উপার্জন করবে, হোয়াইটরা এমন এমন আইন করে রাখছিল যেন তারা ওইটাও করতে না পারে, বুঝছো। দেয়ার আর টু ওয়েস টু ব্রেক আউট অফ পভার্টি, দেখো আমাদের এই আজকের লেসনের মধ্যে নেলসন ম্যান্ডেলা দুইটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছিল, দুইটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছিল। একটা তোমার হচ্ছে যে ধরো যে দারিদ্রতা এড়ানোর যে উপায় এইটার নিয়ে তিনি কথা বলছিলেন যে দারিদ্রতা দূর করার দুইটা উপায় আছে। দ্য ফার্স্ট ইজ বাই ফর্মাল এডুকেশন, একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক শিক্ষা, অ্যান্ড দ্য সেকেন্ড ইজ বাই দ্য ওয়ার্কার অ্যাকোয়ারিং গ্রেটার স্কিল, বলছে দ্য ওয়ার্কার অ্যাকোয়ারিং দ্য গ্রেটার স্কিল, বলছে কি যে না, বলছে শুধুমাত্র ফর্মাল এডুকেশন তো আছেই, তার পাশাপাশি হচ্ছে একজন শ্রমিক যখন তার স্কিলকে বাড়াবে অ্যাট হিজ ওয়ার্ক, তার কাজের মধ্যে, অ্যান্ড দাজ হায়ার ওয়েজেস মানে কি মজুরি, তার মানে উনি বলছে যে নেলসন ম্যান্ডেলা বলতেছে যে দারিদ্রতা দূর করানোর দুইটা উপায় আছে। প্রথমত হচ্ছে কি বলতো, প্রথমত হচ্ছে কি বলে এটাকে, যে ফর্মাল এডুকেশন মানে প্রাতিষ্ঠানিক শিক্ষাটা ভালো করে নেওয়া, আর সেকেন্ড হচ্ছে কি একজন ওয়ার্কার যখন তার স্কিলকে বাড়াবে তখন তার স্কিলের উপর বেস করে তার স্যালারিও বাড়বে। কিন্তু দেখা যাচ্ছে কি, দেখো অ্যাজ ফার অ্যাজ আফ্রিকানস আর কনসার্ন, কিন্তু যেহেতু আফ্রিকান আসলে উদ্বিগ্ন আছে, বোথ দিস অ্যাভিনিউস অফ অ্যাডভান্সমেন্ট আর ডেলিভারেটলি কার্টেইলড বাই লেজিসলেশন। দেখছো আমি যেটা বললাম তোমাদেরকে একটু আগে যে ব্ল্যাক পিপল বা যারা কৃষ্ণাঙ্গ ছিল ওরা যে ঠিকমতো লেখাপড়াটা শিখবে
বা ওরা ধরো লেখাপড়াটা শিখতে পারলো না, ওরা তো একটা কাজ শিখবে, তাই না? এই কাজ শিখে তারা যে গ্রো করবে, এই দুইটা বিষয়, এই বোথ অ্যাভিনিউস অফ অ্যাডভান্সমেন্ট বা উন্নতির যে দুইটা ওয়ে নেলসন ম্যান্ডেলা মাত্র বললো, ব্ল্যাক পিপলদের জন্য ডেলিভারেটলি পুরোপুরি কার্টেল মানে সংকুচিত করা হয়েছিল বা সীমিত করা হয়েছিল বাই লেজিসলেশন। লেজিসলেশন শব্দের অর্থ কি? আইন। লেজিসলেশন মানে ধরো যে কোনো একটা লর মাধ্যমে। তার মানে আমরা দেখতে পেলাম কি যে কৃষ্ণাঙ্গ মানুষদের জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষা বলো আর তাদের কোনো স্কিল ডেভেলপমেন্ট বলো, এই স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে এবং ফর্মাল এডুকেশন দুইটার ক্ষেত্রেই তাদের একটা লিমিটেশন করা হয়েছিল যে না, তোমরা এতটুকুর বেশি শিখতে পারবে না, তোমরা এতটুকুর বেশি টাকা উপার্জন করতে পারবে না, ঠিক আছে? তো এই প্রত্যেকটা বিষয় তোমার হচ্ছে যে হোয়াইট পিপলদের মাধ্যমে তোমার হচ্ছে এটা ইয়ে করা হইতো, যে যে ধরো যে 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 তোমার হচ্ছে যে এটাকে ইম্পোজ করা হইতো যে না, তোমরা আসলে একটা নির্দিষ্ট বিষয়ের একটা নির্দিষ্ট কী বলে এটা, একটা নির্দিষ্ট শিক্ষার বাইরে শিখতে পারবে না এবং একটা নির্দিষ্ট কাজের বাইরে তোমরা কাজ করতে পারবে না, কারণ সাদা বা পিপলরা কখনো চাইতো না যে কালো পিপলরা ওদেরকে ছাড়িয়ে যায়, ঠিক আছে? আচ্ছা দেখো, দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট হ্যাজ অলওয়েজ সট টু হ্যাম্পার আফ্রিকানস ইন দেয়ার সার্চ ফর এডুকেশন। দেখছো, বলছে বর্তমান যে গভর্নমেন্টটা আছে সাউথ আফ্রিকাতে, তা এই গভর্নমেন্টটা সবসময় চায় যে আফ্রিকার যারা ব্ল্যাক পিপল তারা যেন একটা ফর্মাল এডুকেশনও গ্রহণ করতে না পারে, ঠিক আছে? কারণ অলরেডি ম্যান্ডেলা বলে দিয়েছেন যে দারিদ্রতা দূর করার জন্য যে দুইটা ওয়ে আছে তার মধ্যে একটা হচ্ছে কি ফর্মাল এডুকেশন। ওয়ান অফ দেয়ার আর্লি অ্যাক্ট, তাদের শুরুর দিকে একটা আইন ছিল এরকম যে আফটার কামিং ইনটু পাওয়ার, ক্ষমতা আসার পরে, ওয়াজ টু স্টপ সাবসিডাইজ। দেখো সাবসিডাইজ মানে কি বলতো? ভর্তুকি। তারা ভর্তুকি দেওয়া বন্ধ করে দিচ্ছিল ফর আফ্রিকান স্কুল ফিডিং। তার মানে দেখো কি বলছে, এই গভর্নমেন্ট ক্ষমতায় আসার শুরুর দিকে তারা একটা আইন করছিল যে যত রকমের ব্ল্যাক পিপলদের যত রকম স্কুল আছে ওই স্কুলের মধ্যে তারা কী করছিল, এই যারা বাচ্চা ছিল বা যারা স্টুডেন্ট ছিল ওদের খাবারের জন্য যে টাকা বরাদ্দ ছিল, ভর্তুকি ছিল, তারা এটা দেওয়াটা অফ করে দিতে চাইছিল বা তারা অফ করে দিয়েছিল, ঠিক আছে? তারপরে দেখো কী হয়েছিল, মেনি আফ্রিকান চিলড্রেন, অনেক বেশিরভাগ আফ্রিকান শিশুরা হু অ্যাটেন্ডেড, তা যারা তোমার যোগদান করছিল স্কুলের মধ্যে, ডিপেন্ডেন্ট অন, তারা ধরো যে নির্ভর ছিল দিস সাপ্লিমেন্ট, এই সহায়তার উপর, টু দেয়ার ডায়েট, তাদের খাবারের জন্য। তার মানে বুঝছো, বলছে আফ্রিকান সরকার শিশুদের স্কুলের যে খাবার তোমার সাপ্লাই করা হতো তারা এটাকে ব্যান করে দিচ্ছিল, তারা এই টাকাটা দেওয়া অফ করে দিচ্ছিল। কিন্তু দেখা যাচ্ছিল যে বেশিরভাগ আফ্রিকান শিক্ষার্থীরা বা বেশিরভাগ আফ্রিকান শিশুরা তাদের খাবারের জন্য এই সহায়তার উপরে নির্ভর করতো। সো দিস ওয়াজ আ ক্রুয়েল অ্যাক্ট, এটা ছিল খুব একটা নিষ্ঠুর কাজ। দেখছো, তার মানে এই পর্যায়ে এসে নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকার বর্তমান যে গভর্নমেন্ট আছে, বর্তমান যিনি গভর্নমেন্টে আছেন তিনি সম্পর্কে বা তাদের অ্যাক্টিভিটি সম্পর্কে তিনি একটু আলোকপাত করতেছেন যে তারা আসলে কী করতেছে, তারা আসলে কীরকম হেইনাস ক্রাইমগুলো করতেছে, ঠিক আছে? তারপরে দেখো, There is compulsory education for all white children at virtually no cost to their parents. বলছে কি যে কম্পালসরি মানে কি, একদম ধরো যে একদম বাধ্যতামূলক শিক্ষা ফর অল হোয়াইট চিলড্রেন অ্যাট ভার্চুয়ালি নো কস্ট টু দ্য প্যারেন্টস বি দে রিচ অর পুয়ার। বলছে যে হোয়াইট পিপলদের বাচ্চাদেরকে শিক্ষিত করার জন্য তাদের পিতামাতার তেমন কোনো টাকা খরচ হয় না, তারা গরিব হোক আর ধনী হোক, কিন্তু সিমিলার ফ্যাসিলিটিস আর নট প্রোভাইডেড ফর দ্য আফ্রিকান চিলড্রেন। কিন্তু ব্ল্যাক পিপলদের বাচ্চাদের জন্য কিন্তু সেম ফ্যাসিলিটিস নাই, দো দেয়ার আর সাম হু রিসিভ সাচ অ্যাসিস্ট্যান্স। কিন্তু যদিও একই রকম হওয়ার কথা ছিল, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে সাদা পিপলদের ছেলেমেয়েরা ঠিকমতো শিক্ষিত হতে পারতেছে, তেমন কোনো খরচ হচ্ছে না, কিন্তু কালো পিপলদের ছেলেমেয়েরা যখন শিক্ষা গ্রহণ করতে যাচ্ছে তখনই অনেক রকমের সমস্যা হচ্ছে, তারা শিক্ষা গ্রহণ করতে পারতেছে না, তাদেরকে অ্যাভয়েড করা হচ্ছে, তাদেরকে ইগনোর করা হচ্ছে, ঠিক আছে? তারপরে দেখো, আফ্রিকান চিলড্রেন হাউএভার জেনারেলি হ্যাভ টু পে মোর ফর দেয়ার স্কুলিং দেন হোয়াইট। তার মানে এখানে কি বলছে দেখছো, খুব বেশি ইম্পর্টেন্ট এটা। আমরা তোমার হচ্ছে পড়ছিলাম যে তারা একসাথে স্কুল বাসে চড়তো না, তারা একসাথে স্কুলে পড়াশোনা করতো না, তারা একসাথে রেস্টুরেন্টে ঢুকতো না, এতটা বর্ণবাদী ছিল তারা। বলছে আফ্রিকান চিলড্রেন মানে ব্ল্যাক চিলড্রেন হাউএভার জেনারেলি হ্যাভ টু পে মোর ফর দেয়ার স্কুলিং দেন হোয়াইট। তার মানে শ্বেতাঙ্গদের ছেলেমেয়েরা স্কুলের বেতন বা স্কুলের ধরো স্যারদের বেতন যে পরিমাণে দিত, ব্ল্যাক পিপল বা কৃষ্ণাঙ্গদের ছেলেমেয়েদেরকে তার চেয়ে বেশি টাকা দেওয়া লাগতো, ঠিক আছে? বুঝছো? তার মানে দেখো যে অ্যাকর্ডিং টু ফিগার্স
quoted by the South African Institute of Race Relation in its 1963 journal, approximately 40% of African children in the age group between 7 to 14 do not attend school. দেখছো এখানে কি বলছে? দেখছো আমি একটু শর্ট করে সামারি করে দিই। এখানে বলছে যে তোমার যে অ্যাপ্রক্সিমেটলি একটা জার্নালে প্রকাশিত হয়েছে 1963-তে যে 40% অফ আফ্রিকান চিলড্রেন, এখন আফ্রিকান মানে কি আমি কিন্তু শুরুর দিকে বলে দিয়েছিলাম যে আফ্রিকান চিলড্রেন মানেই হচ্ছে ব্ল্যাক পিপল, ঠিক আছে? আফ্রিকান চিলড্রেন ইন দ্য এজ গ্রুপ বিটুইন 7 to 14, তার মানে 7 থেকে 14 বছরের 40% আফ্রিকান বা কৃষ্ণাঙ্গদের ছেলেমেয়েরা ডু নট অ্যাটেন্ড স্কুল, তারা স্কুলেই যোগদান করতে পারে না। কেন? কারণ দে আর নট এবল টু বিয়ার দ্য ধরো যে বিয়ার দ্য কনজামশন অফ দ্য স্কুল, হ্যাঁ, বা ধরো যে যত রকমের বেতন বা যত রকমের ধরো টাকা পয়সা দেওয়া লাগে একটা স্কুলে পড়াশোনা করার জন্য, সেই টাকা পয়সা না দেওয়ার কারণে আফ্রিকার কৃষ্ণাঙ্গদের 40% শিশু যারা যারা কিনা ছিল 7 থেকে 14 বছরের মধ্যে ওরা স্কুলেই অ্যাটেন্ড করতে পারতো না, ঠিক আছে, এইসব ল অ্যাপ্লাই করার জন্য। তারপরে দেখো ফর দোজ হু ডু নট অ্যাটেন্ড স্কুল দ্য স্ট্যান্ডার্ড আর ভাস্টলি ডিফারেন্ট ফ্রম দোজ অ্যাফোর্ডেড টু হোয়াইট চিলড্রেন। তার মানে দেখো ফর দোজ হু ডু নট অ্যাটেন্ড স্কুল দ্য স্ট্যান্ডার্ডস আর ভাস্টলি ডিফারেন্ট, এটা কিন্তু একটা পার্থক্য করে দিছিল যে ফ্রম দোজ অ্যাফোর্ডেড টু হোয়াইট চিলড্রেন। দেখো কী বলছে এখানে যে যারা যারা স্কুলে অ্যাটেন্ড করতো, যারা যারা করতে পারতো, এটা কিন্তু একটা বিশাল ডিফারেন্স ক্রিয়েট করে দিয়েছিল, হ্যাঁ, হোয়াইট এবং ব্ল্যাক চিলড্রেনের মধ্যে। দ্য গভর্নমেন্ট অফেন আনসার্ড ইটস ক্রিটিক্স বাই সেইং দ্যাট, এখন গভর্নমেন্ট যে এটা করতো ব্ল্যাক পিপলদের সাথে তারা কিন্তু অনেক সমালোচনার শিকার হতো। তো তারা এটার উত্তর করতো কী দিয়ে বলতো? বাই সেইং দ্যাট আফ্রিকানস ইন সাউথ আফ্রিকা আর ইকোনমিক্যালি বেটার অফ দ্যান দ্য ইনহ্যাবিটেন্টস অফ দ্য আদার কান্ট্রিজ ইন আফ্রিকা। বলছে যে দ্য গভর্নমেন্ট অফ অ্যান আনসার ইটস ক্রিটিক্স, সমালোচনাকারীদেরকে উত্তর দিত কি? বাই সেইং দ্যাট আফ্রিকানস ইন সাউথ আফ্রিকা, বলছে সাউথ আফ্রিকার মধ্যে যেসব ব্ল্যাক পিপলরা আছে বর্তমানে আর ইকোনমিক্যালি বেটার, তারা কিন্তু অর্থনৈতিকভাবে খুব বেশি ভালো আছে, অফ দেন লিভ অফ দেন দ্য ইনহ্যাবিটেন্ট অফ আদার কান্ট্রিজ ইন আফ্রিকা। বলছে আফ্রিকার অন্যান্য দেশের মধ্যে ব্ল্যাক পিপলদের অর্থনৈতিকভাবে যেরকম অবস্থা তার চেয়ে সাউথ আফ্রিকাতে তারা কিছুটা ভালো আছে, ঠিক আছে? তারা এরকম একটা অজুহাত পেশ করতো সবসময়। I do not know whether this statement is true and doubt whether any comparison can be made without having regard to the cost of living index in such countries. বলছে দেখো কি বলছে, আমি জানি না আসলে এইটা কীরকম পরিসংখ্যান হলো বা জীবনের লড়াইয়ের ক্ষেত্রে কি এই পরিসংখ্যানটা কি খুব বেশি অ্যাপ্লিকেবল কিনা, যে একটা দেশের মধ্যে আফ্রিকানরা অমুক দেশে খারাপ থাকুক কিন্তু আমারই দেশের মধ্যে তো অপরচুনিটি আছে, আমার দেশের মধ্যে তো ব্ল্যাক পিপলরা চাইলে অনেক কিছু করতে পারে কিন্তু তাদেরকে এটা করতে দেওয়া হচ্ছে না, এর একটা ডিসক্রিমিনেশন, এর একটা বৈষম্য, ঠিক আছে? তারপরে দেখো বাট ইভেন ইফ ইট ইজ ট্রু অ্যাজ ফার অ্যাজ দ্য আফ্রিকান পিপল আর কনসার্ন ইট ইজ ইররেলেভেন্ট, ঠিক আছে? যদিও এটা সত্যি হয় যে আফ্রিকান পিপল আর কনসার্ন ইট ইজ ইররেলেভেন্ট, কিন্তু আফ্রিকান পিপলদের কাছে এটা কিন্তু একটা অসঙ্গতিপূর্ণ অবস্থা, কারণ তারা অন্যান্য আফ্রিকানদের মতো না হলেও তাদের সাউথ আফ্রিকার মধ্যে ব্ল্যাক পিপলদের করার মতো অনেক কিছুই আছে যাতে করে ওরা ওদেরকে গ্রো করতে পারে ফর্মাল এডুকেশন এবং স্কিল ডেভেলপমেন্ট করার মাধ্যমে। তারপরে দেখো our complaint is not that we are poor by comparison with people in other countries। বলছে আমাদের এইটা আমাদের দাবি, আমাদের ধরো যে আমাদের দাবি এইটা না বা আমাদের অভিযোগ এইটা না যে আমরা গরিব অন্যান্য দেশের মানুষদের চেয়ে, বাট দ্যাট উই আর পুয়ার বাই কম্প্যারিজন উইথ দ্য হোয়াইট পিপল ইন আওয়ার ওন কান্ট্রি। বলছে আমাদের দেশে একই দেশের মধ্যে আমরাও বাস করতেছি, হোয়াইটরাও বাস করতেছি, কিন্তু হোয়াইটরা ধনী আমরা গরিব কেন? অ্যান্ড দ্যাট উই আর প্রিভেন্টেড বাই লেজিসলেশন ফ্রম অল্টারিং দিস ইমব্যালেন্স, কিন্তু আমরা কখনোই আইনসভা থেকে এটার কোনো সুনির্দিষ্ট ফসল পাই না বা কোনো সুনির্দিষ্ট কী বলে কোনো সমাধান পাই না এই ইমব্যালেন্সের ক্ষেত্রে। ইমব্যালেন্স কী বলো তো? ইমব্যালেন্স মানে কি? অসামঞ্জস্যতা, যে ধনীদের ধরো সাদা পিপলদের ধন সম্পদ অনেক বেশি, কালো পিপলরা ঠিকমতো বাঁচতে পারতেছে না টাকার অভাবে, ঠিক আছে? তারপরে দেখো দ্য ল্যাক অফ হিউম্যান ডিগনিটি এক্সপিরিয়েন্সড বাই আফ্রিকানস ইজ দ্য ডিরেক্ট রেজাল্ট অফ দ্য পলিসি অফ হোয়াইট সুপ্রিমেসি। হোয়াইট সুপ্রিমেসি ইমপ্লাইজ ব্ল্যাক ইনফেরিয়রিটি। দেখো এই লাইনটা একটু তোমরা লক্ষ্য করো, তার এই স্পিচের মধ্যে যে কটা একদম বিশ্ববিখ্যাত লাইন ছিল এটার মধ্যে ছিল এইটা অন্যতম, যে হোয়াইট সুপ্রিমেসি শ্বেতাঙ্গদের ধরো যে সুপেরিয়রিটি বা শ্বেতাঙ্গদের ধরো যে ওদের যেই ধরো এটা কী বলে, ধরো শ্বেতাঙ্গদের একদম সুপেরিয়র মনে করা মানেই কৃষ্ণাঙ্গদেরকে একদম ধরো যে একদম নিচু মনে করা, বা শ্বেতাঙ্গদেরকে উঁচু মনে করা মানেই ব্ল্যাক পিপলদেরকে বা কৃষ্ণাঙ্গদেরকে নিচু মনে করা, ঠিক আছে?
তারপরে দেখো legislation designed to preserve white supremacy entrances this notion দেখো entrances মানে কি জানো কঠোর করা বা ধরো কঠিন করা লেজিসলেশন ডিজাইন টু প্রিজার্ভ তার মানে আইনগুলোকে এমনভাবে ডিজাইন করা হইতো যে টু প্রিজার্ভ হোয়াইট সুপ্রিমেসি এন্ট্রান্সেস দিস নোশন কিন্তু নোশন মানে কি ধারণা তার মানে ধনীরা হচ্ছে সাদা পিপল এবং গরিবরা হচ্ছে কালো পিপল এইটাকে আইনগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে কোনো সময় ব্ল্যাক পিপলরা গ্রো করতে না পারে তারা যেন কোনো সময় তোমার হচ্ছে হোয়াইট পিপলদেরকে সারপাস করতে না পারে ঠিক আছে এই আইনগুলো আসলে এই ধারণাকে আরও বেশি প্রশ্নবিদ্ধ করে তুলছে আরও বেশি গভীর করে তুলছে ঠিক আছে তারপরে দেখো দিস দেন ইজ হোয়াট দ্য ANC ইজ ফাইটিং এই কারণে আসলে ANC বা আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস ফাইট করতেছে দেয়ার স্ট্রাগল ইজ আ ট্রুলি ন্যাশনাল ওয়ান তাদের আসলে এই স্ট্রাগল আসলে একটা জাতীয় সংগ্রাম ইট ইজ এ স্ট্রাগল অফ দ্য আফ্রিকান পিপল ইন্সপায়ার্ড বাই দেয়ার ওন সাফারিং তারা নিজেদের কষ্টর মাধ্যমে অনুপ্রাণিত হয়ে আন্দোলনটা করতেছে অ্যান্ড দেয়ার ওন এক্সপিরিয়েন্স তাদের তোমার হচ্ছে যে তাদের নিজস্ব অভিজ্ঞতা থেকে তারা এটা করতেছে ইট ইজ আ স্ট্রাগল ফর দ্য রাইট টু লাইফ এইটা বেঁচে থাকার সংগ্রাম এটা বাঁচার সংগ্রাম এটা জীবনকে রক্ষা করার সংগ্রাম তারপরে দেখো ডিউরিং মাই লাইফ টাইম আমার জীবনের মধ্যে আই হ্যাভ ডেডিকেটেড মাই সেলফ টু দিস স্ট্রাগল অফ দ্য আফ্রিকান পিপল দেখো এটা খুব বেশি গুরুত্বপূর্ণ কথা বলছে দেখো ডিউরিং মাই লাইফ টাইম আমি আমার সারা জীবন আই হ্যাভ ডেডিকেটেড মাইসেলফ আমি আমার জীবনটাকে একদম উৎসর্গ করে দিয়েছি টু দিস স্ট্রাগল এই আন্দোলনে অফ দ্য আফ্রিকান পিপল আমি আফ্রিকান পিপলদের জন্য আমার জীবনটাকে এই আন্দোলনে উৎসর্গ করে দিয়েছি বা ত্যাগ করে দিয়েছি আই হ্যাভ ফট অ্যাগেনস্ট হোয়াইট ডোমিনেশন আমি শ্বেতাঙ্গ ডোমিনেশনের বিরুদ্ধেও যুদ্ধ করেছি আই হ্যাভ ফট অ্যাগেনস্ট ব্ল্যাক ডোমিনেশন আমি কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গ দুই ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধেই লড়াই করেছি তারপরে দেখো I have cherished the ideal of a democratic and free society in which all persons live together and in harmony and with equal opportunities. দেখছো কি বলছে যে আমি আমার একটা সমাজের স্বপ্ন দেখি যেখানে সাদা বলো আর কালো বলো সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাস করবে তাদের মধ্যে কোনো রকমের কি বলতো কোনো রকমের হচ্ছে তোমার কি বলে এটাকে কোনো রকমের বৈষম্য কাজ করবে না কোনো ধরনের লড়াই কাজ করবে না ঠিক আছে তারা যেন হারমোনি মানে কি বলতো একদম ধরো কাঁধে কাঁধ মিলিয়ে ইট ইজ অ্যান আইডিয়াল এটা এমন একটা আদর্শ হুইচ আই হোপ টু লিভ ফর যার জন্য আমি বেঁচে আছি যার জন্য আমি বাঁচতে চাই অ্যান্ড টু অ্যাচিভ এবং এটাকে আমি অর্জন করতে চাই বাট ইফ নিডস টু বি যদি দরকার হয় ইট ইজ অ্যান আইডিয়াল এটা এমন একটা আদর্শ ফর হুইচ যার জন্য আই এম প্রিপেয়ার টু ডাই এটা এমন একটা আদর্শ যার জন্য চাইলে আমি আমার জীবনটাকেও বিলিয়ে দিতে পারি নেলসন ম্যান্ডেলা এপ্রিল 20, 1964 ঠিক আছে এটা ছিল একটা ওনার ভাষণের 4 ঘন্টার লম্বা ভাষণের একটা সংক্ষিপ্ত রূপ ছিল এইটা এবং এইটা একদম বিশ্বজুড়ে বিখ্যাত স্পিচ অফ ম্যান্ডেলা নামে কিন্তু আমরা শিখছিলাম কি এইটা কোনো জনসভার সম্মুখে কোনো বক্তব্য ছিল না বরং এটা ছিল একটা কাঠগড়ার মধ্যে দাঁড়িয়ে থাকা একজন বিশ্ব নেতার বক্তব্য ঠিক আছে এবার আসো মাল্টিপল চয়েস কোশ্চেন একটু আমরা প্র্যাকটিস করে ফেলি তোমরা আনসারগুলো দিয়ে ফেলবা শর্ট করে অ্যান্ড দেন হচ্ছে আমরা আজকে আমাদের ক্লাসগুলো শেষ করে ফেলে যারা ক্লাসটা করছো আমি আবারও তোমাদেরকে রিপিট করতেছি যে প্রত্যেকটা এই তোমাদের ইএফটির প্রত্যেকটা লেসন খুব বেশি ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা লেসন ইম্পর্ট্যান্ট কেন আমি বলতেছি কারণ তোমাদের প্রত্যেকটা লেসনের বিহাইন্ড দ্য সিনে নয় হিস্টোরিক্যাল হয় থিমেটিক্যাল না দেখবা যে কোনো একটা লেসন তোমাদের জন্য এখানে ওয়েট করতেছে যে নেলসন ম্যান্ডেলা তার লাইফে কী অ্যাচিভ করছিলেন এই অ্যাচিভ করতে গিয়ে তাকে কতটা স্টিফ থাকতে হয়েছে ঠিক আছে দেখো প্রথম কোশ্চেন দেখো হোয়ার ডিড দ্য স্পিকার প্র্যাকটিস অ্যাজ অ্যান অ্যাটর্নি কোথায় নেলসন ম্যান্ডেলা একজন অ্যাটর্নি হিসেবে দায়িত্ব পালন করছেন বলো তো বা প্র্যাকটিস করছেন কেপটাউন জোহানেসবার্গ প্রিরেটোরিয়া নাকি তোমার ধরো ডারবান এগুলো সবগুলো তোমার হচ্ছে দক্ষিণ আফ্রিকার এক একটা টাউন ঠিক আছে যারা ক্লাসটা করছে এক দেখে আনসার করে ফেলতে পারো ক্যাপটা তোমার হচ্ছে জোহানেসবার্গ সেকেন্ড আসো হোয়াই ওয়াজ স্পিকার সার্ভিং আ 5-year প্রিজন সেন্টেন্স কেন বলো তো আমাদের নেলসন ম্যান্ডেলা কেন 5 বছর তোমার কারাভোগ করছিল দেখে একদম 1 ন্যানো সেকেন্ডে আনসার করে ফেলতে পারবো 1 ন্যানো সেকেন্ডে দেখে আনসার করে ফেলতে পারবো হ্যাঁ কোনো প্রবলেম হবে না 2 নাম্বার লেখে 2 নাম্বার লেখে ABCDর মধ্যে যেটা আনসার হবে কমেন্টে লিখে ফেলো 3rd নাম্বার আসে অ্যাকর্ডিং টু দ্য স্পিকার হোয়াট ইনফ্লুয়েন্সড হিজ ক্রিয়েশন অ্যাকশন বলছে তার কাজগুলোর পিছনে মোটিভেশন হিসেবে কী কাজ করতো দেখো তো ইউরোপিয়ান পলিটিশিয়ান কমিউনিস্ট লিডার নাকি ধরো ফরেন অ্যাডভাইজার নাকি হিজ এক্সপিরিয়েন্স ইন সাউথ আফ্রিকা অ্যান্ড আফ্রিকান ব্যাকগ্রাউন্ড
দেখছো এইটা। আচ্ছা, in which in which reign did the speaker hear stories from ট্রাইবাল এল্ডার ডিউরিং হিজ ইয়থ? দেখো বলছে কোন ধরনের কোন জায়গার মধ্যে বা কোন স্থানের মধ্যে স্পিকার তার গোত্রের বয়োজ্যেষ্ঠদের থেকে বিভিন্ন ধরনের গল্প শুনতেন। নাটাল, ট্রান্সকেই, সোয়েটো নাকি অরেঞ্জ ফ্রি স্টেট? আমরা পড়ছিলাম তার জন্মস্থান ট্রান্সকেইতে। হোয়াই ওয়াজ দ্য আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস ANC ফর্মড ইন 1912? বলো তো দেখি, তো এটা আনসার তোমরা করে ফেলো কমেন্টের মধ্যে যে কেন 1912 সালে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস গঠিত হয়েছিল, বলো তো দেখি, তো একটু আনসার করে ফেলো শর্ট করে। হ্যাঁ, তারপরে দেখো নেক্সটে, হোয়াট মেথড ডিড দ্য ANC ফলো আনটিল 1949? একদম যে 49 পর্যন্ত তোমার ANC কী ধরনের মেথড ফলো করছে। হোয়াট ক্যাম্পেইন ডিড দ্য ANC লঞ্চ টু প্রোটেস্ট অ্যাপার্থেইড লস? যে অ্যাপার্থেইড আইনকে তোমার হচ্ছে তোমার প্রোটেস্ট করার জন্য ANC কী করছিল? দেখে আনসার করে ফেলে, একদম একদম এক লহমায় তোমরা এটাকে আনসার করে ফেলতে পারবো। 8 নাম্বার আসো, অ্যাপ্রক্সিমেটলি হাউ মেনি পিপল ওয়েন্ট টু জেল ডিউরিং দ্য ডিফাইন্স ক্যাম্পেইন? দেখছো আমরা পড়ছিলাম না, মোর দ্যান 8,500 পিপল। হোয়াট হ্যাপেন্ড আফটার দ্য শার্পবাইল শুটিং ইন 1960? দেখছো যে শার্পবাইল গোড়াগুলির পরে কি হয়েছিল? দ্য ANC ওয়াজ ডিক্লার্ড আনলফুল, কারণ এইটার পরে তোমার হচ্ছে ANCকে তোমার হচ্ছে যে ইলিগাল বলে ঘোষণা করা হয়। অ্যাকর্ডিং টু দি স্পিকার, হোয়াট হ্যাড 50 ইয়ার্স অফ নন ভায়োলেন্স ব্রট টু আফ্রিকান পিপল? বলছে 50 বছরের অসহিংস আন্দোলনের পরেও আফ্রিকানদের ভাগ্যে কি আসছিল বলো তো? ফুল ডেমোক্রেসি আসছিল, মোর রাইট অ্যান্ড ফ্রিডম আসছিল, নাকি ইকোনমিক প্রসপেরিটি আসছিল, নাকি মোর রেপ্রেসিভ লস অ্যান্ড ফিউর রাইট আসছিল? আমরা দেখছিলাম যে যতই তারা আন্দোলন করছিল 50 বছর কোনো ধরনের সহিংসতা ছাড়াই তাদের ভাগ্যে শুধুমাত্র দমনই আসছিল, তাদের ভাগ্যে শুধুমাত্র কঠিন কঠিন নিয়মে আসছিল। ঠিক আছে, সো এটা ছিল আমাদের আজকের লম্বা একটা লেসন। লম্বা লেসনে আমাদের হচ্ছে তোমাদের EFTর মূলত বেসিক্যালি যে কয়টা তোমার হচ্ছে লেসন আছে তার মধ্যে বড় বড় লেসনগুলোর মধ্যে নেলসন ম্যান্ডেলার স্পিচটা অন্যতম সবচেয়ে বড়। হ্যাঁ, তো এই লেসনটা আমরা আজকে কমপ্লিট করে ফেললাম। নেক্সট টাইম তোমরা যারা ক্লাসটা করছো এবং যারা সামনে করবা, করার আগে একটা নোটপ্যাড নিয়ে বসবা, বসার পরে প্রত্যেকটা ক্লু পয়েন্টকে আমি ম্যান্ডেলা সম্পর্কে এই তথ্যগুলো যেগুলো বলছি এগুলো কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। হ্যাঁ, তোমরা চাই এগুলো একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারো বা ক্লাসের মধ্যে তোমরা এগুলোকে সুন্দর মতো লিখে ফেলবা। আমি প্রত্যেকটা ইয়ারকে আমি বলছি যে 1912-এ কী হয়েছে, 1918-এ কী হয়েছে, 62-তে কী হয়েছে, 19-এ কী হয়েছে, 93-তে কী হয়েছে, 94-এ কী হয়েছে। হ্যাঁ, সবগুলো কিন্তু আমি ডেসক্রাইব করছি সুন্দর মতো। সো প্রত্যেকটা কি পয়েন্টকে তোমরা আগে শিখে তারপরে ক্লাসটা করতে আসবা, তারপরে দেখবা তোমাদের কাছে সব কিছু একদম সব জটগুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো ইটস অল অ্যাবাউট দ্য স্পিচ অফ নেলসন ম্যান্ডেলা। তোমাদের সবার জন্য শুভকামনা, সবাই পড়াশোনাটা ঠিকমতো করো, আর প্রত্যেকটা EFT লেসন পড়ার আগে এটাকে মুখস্থ না করে এটাকে শুধুমাত্র গদবাদা না পড়ে এটাকে ভিজুয়ালাইজ করার ট্রাই করবো, একটু ফিল করার ট্রাই করবো। ঠিক আছে, তাহলে দেখবো যে অনেক কিছু তোমাদের আসলে মাথায় ঢুকতেছে। হ্যাঁ, এগুলো আর কোনো জট কাজ করবে না। ওকে, সো সবার জন্য শুভকামনা এবং দোয়া। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।